এই যে বাবুলের সাথে এত গেস্ট, বেশিরভাগ গেস্টই দেখা যায় যে এই বাবুলের সাথেই তাকে জীবনে প্রথম দেখলাম, কিন্তু তার আগে সোশ্যাল মিডিয়াতে হয়তো তার সাথে অনেকদিন কথা হয়েছে। তো এরকম একজন গেস্ট হচ্ছে ফারহানা রিক্তা। আমি যখন চিন্তা এক্সপ্রেস বইটা লিখছিলাম 2022 বা 21 সালে, কত সালে খেয়াল নাই, সম্ভবত 21 সালে, তো তখন বেটা রিডারের জন্য একটা পোস্ট কি করছিলাম, স্ট্যাটাস দিয়েছিলাম যে কে কে এটার বেটা রিডার হতে চায়। তো তখন সে পড়ছিল এবং পড়ার পরে তার সাথে আবার পরের এই যে 3 বছর আর যোগাযোগ ছিল না। তো সম্প্রতি দেখলাম যে আমার এই বাবলের সাথে আসার মতো গেস্ট প্রায় ফুরে আসতেছে, রসদ শেষ। তখন আমি নির্বিচারে মনে করার চেষ্টা করতেছিলাম যে আর কে কে আছে যাকে ডাকা যাইতে পারে। তো তখন আমার মনে ছিল ওনার কথা, কিন্তু ওনার ফারহা নামটা ভুলে গেছি, রিক্তা নামটা মনে ছিল। তো এরকম করতে গিয়ে অন্য একজন রিক্তাকে মেসেজ দিলাম, দেখা গেল সে আসলে অন্য একজন, যার সাথে জীবনে কোনো কথাই হয় নাই। তো হাওয়ার অবশেষে আমি অনেক চেষ্টা তদবির করে মনে করতে পারলাম। করোনার কারণে আমার মেমোরি ডাউন হয়ে গেছে, আদারওয়াইজ এরকম ঘটনা সাধারণত হয় না। তো ফারহানা রিক্তা উনি একজন কন্টেন্ট রাইটার, ওয়েব ডেভেলপার, এবং ওনার আসলে নানা বিষয়ে ইন্টারেস্ট। তো ওনাকে যখন বললাম যে আপনি কী নিয়ে পডকাস্ট করতে চান, উনি বিহেভিয়ারাল সায়েন্স নিয়ে কথা বলতে চাইলো। একটু খটমটে টপিক, বাট দেখা যাক যে খটমটে টপিকটাকে কতটা আমাদের মতো খেটে খাওয়া মানুষের ভাষায় কনভার্ট করা যায়। তো আপনি বলেন, মানে এই যে বিহেভিয়ার সায়েন্স যে বিষয়টা, এটা তো কথা বলতে গেলে আপনার লোকজন শুরুতে বলবে আপনি কি এই বিষয়ে টেকনিক্যাল নোহাও আছে কিনা বা আনা স্টাডি করছেন কিনা। সো এটা আপনি কেন কথা বলতে চাচ্ছেন এই বিষয়ে? এটা কি অনেকটা হাতুড়ি ডাক্তারের মতো বিষয় হয়ে যাবে? হাতুড়ি ডাক্তার আমি আসলে ওরকম নিজেকে ক্লেমও করছি না যে আমি খুবই টেকনিক্যাল এই বিষয়ে জানাশোনা আছে। আমি একদমই পার্সোনাল ইন্টারেস্ট থেকে এই বিষয় নিয়ে আসলে স্টাডি করেছি, খুব বেশি করেছি এটাও বলা যাবে না, বাট আমার ছোটবেলা থেকেই একটা মানুষকে অবজার্ভ করার একটা টেন্ডেন্সি আমার মধ্যে আছে, যে মানুষ কোনো কাজ করলে কেন করতেছে, তার পেছনে মোটিভেশনটা কী, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করার একটা আছে। আর আমি এমনিতে নর্মালি যে কোনো টপিকে আমি খুব বেশি বুকিশ না যে অনেক বই পড়তে হবে, অনেকগুলো টার্ম জানতে হবে। দেখা যাচ্ছে যে আমি নিজে নিজে অনেক সময় ভাবি একটা জিনিস, পরে আমি জানতে পারি যে আচ্ছা এটা নিয়ে একটা একাডেমিক টার্ম আছে এই বিষয়ে, বাট ওইটা আমি নিজে নিজেই ভেবেই হয়তো বা মানে একটা প্যাটার্ন আমি বের করছি। তো এটা আমার কাছে মজা লাগে যে আমি একটা প্যাটার্ন বের করতে পারতেছি, পরে ওটা দেখতেছি যে না ওইটা আসলে একটা একাডেমিক টার্ম। তো এইভাবে আসলে একটু একটু করে বিহেভিয়ার সায়েন্স না বলে তো আমরা মানুষই বলতে পারতাম। মানুষ না বলে আমরা বিহেভিয়ার সায়েন্স কেন বলতেছি? কারণ যখন এটা বলতেছি তখন তো জায়গাটা খুবই একটা একাডেমিক জায়গায় নিয়ে গেলেন। মানে এটা ওরকম বললেই বোধহয় ভালো হবে। বিহেভিয়ারাল সায়েন্স মানে টোটালটাই ইন্টারডিসিপ্লিনারি ব্যাপার নিয়ে আমার আগ্রহ বেশি। এটা কাইন্ড অফ আপনার যে এমবিটিআই নিয়েও মেবি আপনার বেশ ভালো আগ্রহ আছে। তো আমি আগ্রহ আছে কি, আমি কিছু টেস্ট বানানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, ওই টেস্টের রেজাল্ট ভালো দেয়, কিন্তু যেহেতু এগুলো প্রচুর হ্যাঁ ইও আছে। তো আমি হচ্ছে এমবিটিআই অনুযায়ী একজন আইএনএফপি দের তো নর্মালি হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি আগ্রহ থাকে, এবং মানে এমপ্যাথ হওয়ার কারণে আমাদের অন্যদের বোঝার একটা টেন্ডেন্সি থাকে যতদূর আমি জানি এই বিষয়ে। তো সেই কারণেই আর কি এইদিকে আমার একটু আগ্রহ জন্মায়। তাহলে কি বিহেভিয়ার সায়েন্স এই টার্মটা কি এখন আমরা রিব্র্যান্ড করব, নাকি এই আলাপে এই টাইটেলেই বাকি আলাপ চালায় নেব? রিব্র্যান্ড করা যাইতে পারে, মানে টোটালি কথা বললেই বোধহয় আমি একটু বেশি কমফোর্টেবল থাকবো। ওকে, তাহলে কারণ আপনি শুরুতেই তো বলেই নিছেন যে আমরা খেটে খাওয়া মানুষের ভাষায় কথা বলবো, আমরা তো একাডেমিক না হই। হ্যাঁ, এটাই বোধহয় বেটার। হ্যাঁ, কারণ বিহেভিয়ার সায়েন্স নিয়ে কথা বলতে গেলে এটার জন্য আপনার ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত ডিগ্রি থাকা দরকার, আমাদের সোশ্যাল মিডিয়াবাসী সেটা আপনি গ্রহণ করবে না, পরে দেখা যাবে আপনাকে ইয়াহিয়া আমিনের মতো অপদস্থ করতেছে। হ্যাঁ হ্যাঁ, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফিজিক্স, সো বলতেই পারে। হ্যাঁ, সেটাই বললাম। ওকে, তাহলে ওই জায়গায় আসি যে এই যে আপনি মানুষকে অবজার্ভ করেন বলতেছেন, মানুষকে আসলে অবজার্ভ কিভাবে করে? মানে তাকে থাকে বসে বসে, মানে অবজার্ভ করার তরিকাটা কি? অবজার্ভ করার তরিকা তার দৈনন্দিন কাজকর্ম, আচরণ, সে মানে অনেক কিছুই হতে পারে। সে কি করতেছে, কাদের সাথে মিশতেছে, কি পড়তেছে, তার লাইফস্টাইলটা কেমন, কোনো একটা লাইফস্টাইলের পেছনে কি কি কাজ মানে এটা ফর্ম করতেছে কিভাবে, কি জন্য সে এরকম আচরণ করতেছে, এরকম অনেক কিছুই দেখার চেষ্টা করি। সো এটা তো তাহলে স্টাডি আর অবজার্ভের মধ্যে তাহলে পার্থক্যটা কি? স্টাডি
কি বলা চলে এটাকে অবজারভিত, মানে আমি দেখে একটা ডিসিশন মেকিং এরও চেষ্টা করি। না, আপনি যে ডেটাগুলো বলেন এগুলোর জন্য আপনার তাকে স্টাডি করতে হয়, তাই না? তো সে কাদের সাথে মিশতেছে ওটা একটা স্টাডি। এটা যে খুব সচেতন ভাবে খুবই সিস্টেমেটিক উপায়ে হয় তা না, মানে আমি আমার ফ্রেন্ড সার্কেল বা পরিচিত মানুষজন যাদের আশপাশে আছে আমি তাদের কথাই বলতেছি। ওকে, সো হাউএভার স্টাডি বা অবজার্ভ যেটাই বলি, এটা তো আপনার নিজের এটা একটা জাজমেন্ট বা ইমপ্রেশন তৈরি হয়। তো সেই ইমপ্রেশনটাকে আপনি ভ্যালিডেট কিভাবে করেন, মানে আপনার ইমপ্রেশনটা যে আপনার মতে অথেন্টিক বা রাইট সেটা কিভাবে বুঝেন? ওইটা অনেক সময় ওনাদের পরবর্তী যে কার্যক্রম ওইগুলোর সাথে অনেক সময় মিলে। আমি যেহেতু বললাম যে আমার এটা কোনো সিস্টেমেটিক উপায় না এবং এটা দিয়ে আমি তাদের কোনো জাজমেন্ট দিয়েও দিচ্ছি না যে তুমি হ্যাঁ মনের ভেতরে আসে, সেটা কাইন্ড অফ হচ্ছে ইনটিউশন থাকে এবং পরবর্তীতে আমি দেখছি যে অনেক কিছু আমি যেরকম ভাবতেছি ওটার সাথে মিলতেছে কিনা, এবং আমি এটাতে হচ্ছে রিজিড না। দেখা যাচ্ছে অনেক কিছু অনেক সময় আমি যেটা ভাবছি সেটা নাও হতে পারে, অনেক কারণে চেঞ্জও হতে পারে, তো আমি সেই দিক দিয়ে ওপেন থাকি। ওকে, আপনি যেহেতু ইন্ট্রোভার্টেড বলতেছেন তাহলে তো আপনি খুব একটা মানে কন্ট্যাক্ট বা কমিউনিকেট করেন না, মানে ওয়ান টু ওয়ান, বা এর কথা কি বলেন নাকি শুধু দূর থেকে দেখেন? দূর থেকেও দেখি, কথা বলি, ওরকম যে খুব মানে আমার ক্লোজ যারা তাদের সাথে দেখা যাচ্ছে আমি অনেক কথা বলতেছি, বাট খুব যে আমি বাইরে গিয়ে মানুষদের সাথে নতুন নতুন মিশতেছি সেই সুযোগটাও কম, যেহেতু আমি রিমোটলি কাজ করি। সো দেখা যায় যে আমার অত বেশি ওয়ান টু ওয়ান সামনাসামনি সুযোগ হয় না। বাট এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার একটা যুগ, সো ওইভাবে আসলে সোশ্যাল মিডিয়াতেও দেখা যায় যে বিভিন্ন কিছু অবজার্ভ করার সুযোগ আসে যে একটা ফেনোমেনা ঘটলে মানুষ কিভাবে রিঅ্যাক্ট করতেছে বা কি। আমার এক্সপিরিয়েন্স বলে যে এই যদি কেউ বুঝে যে সে মানুষকে নিয়ে স্টাডি করে বা মানুষকে অবজার্ভ করে, এই ইনফরমেশন আশপাশের লোকজন জানলে তার ব্যাপারে একটা আতঙ্ক কাজ করে, তাকে সাধারণত অ্যাভয়েড করার চেষ্টা করে। সো আপনার কি ওই ব্যাপারটা কাজ করে নাকি লোকজন আপনার হ্যাপিলি অ্যাকসেপ্ট করে? এটা কাইন্ড অফ করে, মানুষ একটু থাকে আর কি, ওটা ফিল্টারিং করে কথা বলা এ ব্যাপার, বা অনেক সময় হচ্ছে অ্যানোয়িংও মনে করতে পারে যে আচ্ছা। তবে আমি যাদের সাথে ম্যাক্সিমাম সময় মিশি, আমি মেশার ক্ষেত্রে একটু সিলেক্টিভ, যাদের সাথে মিশি দেখা যায় যে ওনাদেরও বিভিন্ন বিষয়ে আগ্রহ আছে, তো ইন্টারেস্টিং কথাবার্তা হয়তো বা তাদের সাথে হচ্ছে। বাট জেনারেল পিপল ন্যাচারালি তারা বিরক্ত হয়, অনেক সময় দেখা যায় যে অ্যানোয়িং ভাবতেছে হয়তো বা বেশি জাজমেন্টাল, এরকম অনেক কিছু ভাবে। ওকে, তো সব মানুষই তো আশপাশে মানে সে যে বলয় থাকে সেই বলয়ের মানুষদের ব্যাপারে তার একটা জাজমেন্ট বা তার একটা অ্যাসেসমেন্ট থাকে। তো তাদের সেই অ্যাসেসমেন্ট বা জাজমেন্টের সাথে আপনি যে স্টাডি বা অবজার্ভটা করেন সেটা আসলে মৌলিক পার্থক্য আছে কোনো? মৌলিক পার্থক্য আমি মনে করি আছে, কারণ হচ্ছে কি অনেকেই আমরা ম্যাক্সিমাম মানুষ মানে আমাদের চারপাশে আমি যেটা দেখি আমাদের সমাজে যে খুব বেশি ডিপলি চিন্তা করে না। দেখা যাচ্ছে আমাদের তো অনেক ইনটিউশন আছে, দেখা যায় ইনটিউশনালি অনেক কথা বলে ফেলতেছি যেটা আসলে আমি জানিও না, মানে সচেতনভাবে আমি বলতেছি না যে এটা এরকম। দেখা যায় যে তখন সেটা বলতেছে ওটা মিলে যাচ্ছে। তো আমার মনে হয় যে ম্যাক্সিমাম মানুষ ওরকম ইনটিউশনালি অনেক কিছু জাজমেন্ট করে বা অনেক কিছু বলে, মানে সচেতনভাবে আমি যেটা করি সেটা ওরকম করে না, এটাই আমার কাছে মনে হয় পার্থক্য। আচ্ছা, আমি বরং এটাকে কাউন্টার করি যে এই যে আপনি বলতেছেন যে অধিকাংশ মানুষ ডিপলি চিন্তা করে না, দুটা জিনিস কিভাবে বুঝলেন যে এরা ডিপলি চিন্তা করে না, আর যদি করে না বলে আপনার মনে হয় ঠিক কি কারণে করে না? আচ্ছা হ্যাঁ, করে না এটা মনে হয় কেন, আমি তখন তাকে পাল্টা, অনেক সময় আমার হচ্ছে একটা স্বভাব আছে, এটার জন্য আমাকে অনেকে বিরক্তিকর মনে করে যে আমি অনেক প্রশ্ন করি। যখন আমাকে কেউ একজন বলে যে এটা এই জন্য হয়েছে, তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা এটা তুমি কেন মনে করতেছো, দেখা যাবে সে কোনো উত্তর দিতে পারতেছে না, মনে হয়েছে এরকম আর কি। তো আমি দেখা যাচ্ছে এরকম অনেক প্রশ্ন করলে তখন সে আর, যখন আমি একটা জিনিস সচেতনভাবে ভাবি তখন নিশ্চয়ই আমি বলতে পারবো যে এটা আমি এই জন্য ভাবছি, এটা এই কারণে হয়েছে। বাট তারা যখন অ্যান্সার দিতে পারে না তখন আমি বুঝি যে আচ্ছা ঠিক আছে, এটা হয়তো বা ওরকম সে খুব বেশি সচেতনভাবে বলতেছে একটা কথা। আর দ্বিতীয়ত করে না, কেন করে না সেটা প্রশ্ন ছিল। তো কেন করে না এটার পেছনে কারণ হচ্ছে কি আমাদের এটা ওভারঅল সামগ্রিকভাবেই আমাদের সমাজে তো আসলে মানে ক্রিটিক্যাল থিঙ্কিং অত বেশি অ্যাপ্রিসিয়েটেড না। আবার আমাদের যে এডুকেশনাল সিস্টেম ওটার মধ্যেও কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের এত বেশি
ইনভলভমেন্ট নাই, আমরা ছোটোবেলা থেকে আসলে ওরকম ভাবতেও শিখি না, দেখা যাচ্ছে যে একটা জিনিস মুখস্থ করে লিখতেই আমরা স্বাচ্ছন্দ্য বোধ করতেছি। তো ওই দিক থেকেই আসলে ব্যাপারটা ফর্ম হয়, যেহেতু এটা অ্যাপ্রিসিয়েটেড না, এটা তো কঠিন, মানে একটা জিনিস পৃথিবীতে এমন কোনো সোসাইটি আছে, এমন কোনো দেশ আছে আপনার জানা মতে যেখানে খুব ক্রিটিক্যাল থিঙ্কিং খুব হাইলি অ্যাপ্রিসিয়েটেড, বা ওই দেশের এডুকেশন সিস্টেমে প্রচুর ক্রিটিক্যাল থিঙ্কার প্রডিউস করে? হাইলি অ্যাপ্রিসিয়েটেড অনেক দেশে বলবো না, বাট আমাদের তুলনায় কিছুটা অন্যরা তাছাড়া হাইলি মানে সবসময়ই একটা প্রচলিত ধারণাকে যারা একটা প্রশ্নের মুখোমুখি করে তারা তো সব সোসাইটিতেই সবসময়ই একটা হচ্ছে আউটসাইডারের মতন তারা ট্রিট হয়, এটা তো সব সোসাইটিতেই আছে, সেই সক্রেটিস থেকে শুরু করে সবাই তো এরকম হয়েছে। এটা বলবো না যে ওদের ওখানে গেলেই সব কিছু একদম মানে খুব ভালো মতন হচ্ছে তা না, কিন্তু আমাদের থেকে একটু বেটার মেবি বাইরের এইগুলো আছে। তাহলে যে জিনিস সংখ্যায় অল্প সেইটাকে সেই ক্রিটিক্যাল থিঙ্কার হওয়াটা তো জরুরি বা কেন? ক্রিটিক্যাল থিঙ্কারদের তো আসলে লাইফ যে খুব স্মুথ তাও তো না। না আমি জরুরি এটা বলছি না। আমরা যে ফ্রেডরিক নিটশেকে রেফারেন্স ধরি, তার তো মেন্টাল ব্রেকডাউন হয়ে খুবই বাজে অবস্থা হয়েছিল। সো তাহলে ক্রিটিক্যাল থিঙ্কিং যদি জরুরি নাই হয়, আপনি তো বলতেছেন যে ক্রিটিক্যাল থিঙ্কিংকে অ্যাপ্রিসিয়েট করে এরকম এডুকেশন সিস্টেম বা সোসাইটি কথা, সো যে জিনিসের আসলে উপযোগ কম বরং ঝামেলা বাড়ায়, সেটা তো আরো এখন যদি 10 জন হয় এটা তো আসলে 7 জন বা 6 জন হওয়া উচিত। মানে কেন? নাকি হচ্ছে যে যাদের আসলে লাইফ স্কিল কম, আনস্কিল্ড প্রকৃতির লোক যারা ড্রাইভিং পারে না, গাছে উঠতে পারে না, রান্না করতে পারে না, তারা তখন চিন্তাকে একটা স্কিল মনে করে সেই স্কিলকে এমন মার্কেটিং করে, তখন মনে হয় যে চিন্তা করতে পারাটাই একটা বিরাট গুণ, বাদ বাকি অন্য কিছু না পারলেও চলবে। আপনার কি মনে হয় ব্যাপারে? না আমার কখনো এরকম মনে হয় না, আমি অনেক কিছুই পারি। যে যেমন অনেকে ভাবে যে হচ্ছে আচ্ছা মানে অনেকে আমাদের এটা দেখা যায় যে ফিনান্সিয়াল দিকটাকে অনেক ইগনোর করে, যে চিন্তা ভাবনা করলে হয়তো বা মানে আমাকে খুব একটা উদাসীন ভাব নিয়ে চিন্তা ভাবনা করে জীবনটাকে কাটাই দিতে হবে, টাকা পয়সার এত বেশি দরকার নাই, মানে প্র্যাকটিক্যাল যে দিকগুলা, ওই দিকগুলা ফিলোসফির যে প্র্যাকটিক্যাল সাইডগুলো ওইগুলো দেখা যায় যে মানুষ অ্যাভয়েড করে যায় ম্যাক্সিমাম সময়। আমি ওইটার কখনোই সাপোর্টার না। আমি হচ্ছে স্টোইক ফিলোসফি আমার অনেক ভালো লাগে এই জন্য যে ওটা হচ্ছে প্র্যাকটিক্যাল, মানে মানুষের লাইফের দৈনন্দিন জীবনে যে আমাদের যে স্কিলগুলোর কথা আপনি বললেন, কমিউনিকেশন স্কিল হোক বা হচ্ছে অন্যান্য যে লাইফ স্কিলগুলো, আমি ওটাকে খুবই জরুরি মনে করি। আমি মনে করি না যে আমাকে সোশ্যাল অকওয়ার্ড হয়ে মানে চিন্তা ভাবনা করতে হবে। আমার কাছে মনে হয় যে এগুলা সবই দরকার, এবং এগুলার মধ্য দিয়ে যদি ক্রিটিক্যাল থিঙ্কিংটা থাকে কি হয়, আমি স্রোতে ভেসে যাচ্ছি না। এখন আমি এটাও বলতে চাচ্ছি না যে সবাই 100% মানুষ এরকম হয়ে যাবে, একটা সমাজে তো এটা আসলে সম্ভব না। সব ধরনের মানুষই লাগবে সমাজকে রান করার জন্য, সব শ্রেণীর মানুষই থাকবে। তবে ক্রিটিক্যাল থিঙ্কার যদি থাকে কিছু সমাজে, তাহলে মানে যদি এটা একটু বেশি পরিমাণে থাকে, তাহলে দেখা যাবে যে আমাদের লাইফের বিভিন্ন সেক্টর হয়তো বা একটু বেশি ইমপ্রুভ করবে। এটা আমার কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কার অত ধনী হয় না, দেখা যাচ্ছে তাদের বেসিক্স যে নিড, সেই নিডে তো ঠিকঠাক ফিল আপ হয় না, তাদের ক্রিটিক্যাল থিঙ্কিং আর হয়ে লাভটা কি? তারা দেখা যাচ্ছে যে ওইটা, হ্যাঁ এটা ঠিকই বলছেন, অনেক সময় দেখা যায় যে তারা বিভিন্নভাবে, ওই যে বললাম যে অনেকে নিজেরও অনেক থাকে, লিমিটেশন থাকে, অনেকে দেখা যায় ভাবে যে আচ্ছা এটা মাঝে মাঝে তারা ইনফেরিয়রিটিতেও ভুগে, যে দেখা যায় যে একটা জায়গায় জব করতে গেলে বসের চেয়ে সে নিজে ভাবে যে আমি বেশি জানতেছি, একটা হচ্ছে আমার থেকে যে কম জানে তার আন্ডারে আমাকে কাজ করতে হচ্ছে, অনেক অনেক ধরনের হয়। বাট আমার মনে হয় যে এটার একটা ব্যালেন্স করা উচিত, মানে প্র্যাকটিক্যাল লাইফে আমাদের যা যা করা উচিত টাকা পয়সা বা অন্যান্য দিক দিয়ে, এটার সাথে সাথে মানুষের চিন্তাভাবনার দিকটা ইমপ্রুভ। আমার কাছে ব্যালেন্স ব্যাপারটাকে সবসময় একটা ফাঁকিবাজি ব্যাপার মনে হয়। মানে ধরেন যখনই এই ধরনের কোনো একটা ব্যাপার একটা ক্রিটিক্যালি জিজ্ঞেস করা হয়, সবসময় বলে দুইয়ের মধ্যে ব্যালেন্স করা উচিত, দুইয়ের মধ্যে ব্যালেন্স করা উচিত। আমি যদি বলি যে ব্যালেন্স আসলে কিভাবে করে, কোন ঘটনা ঘটলে সেটাকে বলা হয় যে ব্যালেন্স হিসেবে, সেটাকে আপনি বলতে পারবেন? এইটা আসলে স্পেসিফিক ঘটনা হলে বলা যেতে পারে, যেমন এখন এটা অবশ্য আরেকটা দিক দিয়েও বলা যেতে পারে। এখন
মানুষ কি চাচ্ছে এটাও একটা ব্যাপার, মানে যে ক্রিটিক্যাল থিঙ্কার সে কি আসলে টাকা পয়সাও চাচ্ছে কি না এটাও একটা ব্যাপার। কেউ যদি মানে ইন্টেনশনালি ভাবে যে না আমার এত বেশি টাকা পয়সার দরকার নাই, আমি বেসিক নিড যদি আমার ফিল আপ হয় আমি লিখতেছি চিন্তা করতেছি এটাই আমার ভালো, তো সে ঢাকা শহরে সে থাকবে কিভাবে? ঢাকা শহরে থাকতে হলেও তো মিনিমাম 60,000 টাকা লাগবে। সেটাই তো বলতেছি যে বেসিক নিড যদি পূরণ করে সে ভাবে যে না আমি এটাই করব, তাইলে সেটা ঠিক আছে। তাকে যে মানে কোনো একটা টার্মে গিয়ে একটা কিছু করতে হবে বা অনেক কিছু বড় কিছু হইতে হবে ওইটা না, মানে তার কাছে আমার মনে হয় যে একটা পার্সনই তার গোলটাকে করবে যে সে আসলে কোথায় যাবে বা কি করবে ওইটা আমরা মানে বাইরে যদি পার্সনই সব ঠিক করে তাহলে আপনি আসলে কি চিন্তা করতেছেন? আমি প্রশ্নটা মানে স্পেসিফিক বুঝি নাই। পার্সনই যদি ঠিক করে যে সে কি হইতে চায় বা সে কি করবে, এটা যদি ওই স্পেসিফিক পার্সনটাই ঠিক করে, তাহলে আপনি আমি যখন এটা নিয়ে কথা বলতেছি তাহলে আপনি আমি আসলে কি বলতেছি? আচ্ছা, এখানে কিছু বিষয় আছে। দেখা যায় যে ওই যে বিভিন্ন স্কিলের কথা আপনি যেটা বললেন বা আমি ক্রিটিক্যাল থিঙ্কিং এর যেটা কথা বললাম, এবং কথার শুরুর দিকে আমি যেটা বলছিলাম যে ম্যাক্সিমাম মানুষ দেখা যায় যে মানে কি করতেছে কেন করতেছে এইটার বিষয়ে তাদের কোনো ক্লু থাকে না। তো এটা আমি হচ্ছে ইয়াং পিপলদের মধ্যেও দেখছি, আমার মতন যারা মাত্র গ্র্যাজুয়েশন করতেছে এখন, তাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় তারা কি করবে, দেখা যাবে যে তারা মানে বলতে পারে না যে কি করবে, একটা গতানুগতিক পদ্ধতিতে তারা চলে যাচ্ছে। তো কিন্তু সেটা নিয়ে সে হ্যাপি না, মানে সে যেটা করতে চাচ্ছে সেটা আমি ধরলাম যে একজন বিসিএস ক্যাডার হইতে চায়, সে বিসিএস ক্যাডারই হওয়ার পরেও দেখা যাবে যে সে আনহ্যাপি। আমি এমন একজন পার্সনকে চিনি যে হচ্ছে মানে কোটি কোটি টাকার মালিক এবং সে বিজনেস করে, সে খুব মানে একটা সিম্পল ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, বাট সে আনহ্যাপি। ওইটার বোধহয় আমি আপনার সাথে পরিচয় করাতেও চাইছিলাম, আপনার যে লাইফ নিয়ে যে বিভিন্ন সেশন করেন ওইটার জন্য। তো এই জায়গাটা আমার মনে হয় কি আচ্ছা যাই হোক, কোনো একটা সমস্যা মেবি ছিল। তো মানুষ যখন, আমার কাছে মনে হয় যে মানুষ যখন জানে না সে কি করবে বাট একটা মানে স্রোতে ভেসে একটা কাজ করতেছে, তখন সে টোটালি আলটিমেটলি দেখা যায় অনেক কিছু সোশ্যালভাবে থাকলেও সে আনহ্যাপি থাকতেছে। তো আমার কাছে মনে হয় কি যে আমার ওই জায়গাটায় যদি আমি কাউকে একটু করাতে পারি, মানে আলোকপাত করাতে পারি যে সে কি চায়, ওইটা ভাবার জন্য তাকে যদি মানে একটু উদ্বুদ্ধ করা যায় বা তাকে যদি দেখায় দেওয়া যায় যে আচ্ছা তুমি মানে এটা করতে চাচ্ছ, এটা কেন করতে চাচ্ছ, একটু মানে তার চিন্তা ভাবনাগুলাকেই ধরায় দেওয়া, আমি আমারটা তার উপরে করব না, সে কি করতে চায় সেটাই তার ভেতর থেকে বের করে নিয়ে আসা। এই জিনিসটা যদি করা যায় তাহলে ওভারঅল হচ্ছে ওয়েল বিইং এর যে ব্যাপারটা, এটা আমি যদি বলি যে হ্যাপিনেস এটা একটা মিথ এবং ওয়েল বিইং এটা একটা ওভাররেটেড জিনিস, আমি বলতেই পারি না, এটা আপনি বলতে পারেন, এটার পিছনে আপনার ব্যাখ্যা থাকতে পারে, বাট আমার মনে হয় যে আমি বলতে লেট মি ফিনিশ। আচ্ছা হ্যাঁ, সো আপনি যেহেতু হ্যাপিনেস ওয়েল বিইং নিয়ে এমফাসাইজ করলেন, তো আমাকে আপনার এই ডেটা সেট থেকে 3 জন হ্যাপি মানুষের বলেন যে আপনি কিভাবে ডায়াগনোজ করলেন যে এরা হ্যাপি মানুষ এবং তাদের কি মানে তাদের কিছু বৈশিষ্ট্য বলেন যেটা দিয়ে বুঝতে পারছেন যে এরা হ্যাপি মানুষ। আচ্ছা, আমি নিজেই একজন হ্যাপি মানুষ। আপনি হ্যাপি মানুষ? হ্যাঁ, আমার কথা যদি বলি, আমি একজন হ্যাপি মানুষ কারণ আমি জানি যে আমি কি করতে চাই, কেন করতে চাই, এবং সেখানে যাইতে হলে আমার কি কি করা লাগবে, এবং আমি জানি যে ওইটা নাও হইতে পারে, ওইটার বিভিন্ন রকমের অবস্ট্যাকল আসতে পারে, এবং সেইটা কিভাবে কি করব এইটা নিয়ে কাজ করা বা আলটিমেট মানে যেই প্রসেসগুলোতে আমি হ্যাপি থাকবো এটা নিয়ে আমি অ্যাওয়ার, যার কারণে আমার মনে হয় যে আমি যেটা চাচ্ছি আমি সেটা করতেছি, এবং করতে না পারলেও আমি জানতেছি যে আচ্ছা এই ফল্টের জন্য বা আমার এই ল্যাকিংসের জন্য এটা হইতেছে না, আমি এটাকে ইমপ্রুভ করব সামনে। যার কারণে আমি টোটালি ওভারঅল চিন্তা করতে গেলে হ্যাপি, মানে কোনো কিছু নিয়ে ডিপ্রেসড না। ওকে, সো আপনার পরিচিত যারা হ্যাপি, যে 3 জন মানুষকে আপনি হ্যাপি বলবেন, তারা সবাই জানে সে কি করতে চায় এবং খুশি, মানে হ্যাঁ, তো তাহলে তো হ্যাপি হওয়া খুব সহজ। তাহলে যে আপনি বলতেছেন যে তার অনেক বিষয় সম্পত্তি টাকা পয়সা আছে, সে অনেক স্ট্যাটাস পজিশন আছে, সে আনহ্যাপি কেন? তার কি হয়েছে? সে ওই যে জানে না সে কি করতে চায়, মানে সে তার ওইটা গোল না। আপনি কিভাবে জানেন যে ওইটা তার গোল না? মানে সে ওই যে মানে তার কোনো ক্লু নাই,
সে কেন হ্যাপি না সেটাও সে মানে তাকে যদি প্রশ্ন করি, যেমন আমাকে যদি আমি যদি কোনো কারণে আপসেট থাকি বা আমি কোনো কারণে আনহ্যাপি থাকি, আমি হয়তো বা ওটাকে আইডেন্টিফাই করতে পারবো, আচ্ছা আমি কেন আনহ্যাপি, কিন্তু সে করতে পারতেছে না। আপনি কিভাবে জানলেন? আমি তাকে প্রশ্ন করেই জানছি, মানে কাইন্ড অফ আমরা যদি তার প্রশ্ন কেসটাই করেই। ধরি, হ্যাঁ, আপনি বলতেছেন তার কোটি কোটি টাকা, এই কোটি কোটি টাকা কি সূত্রাধিকার সূত্রে লাভ করছে নাকি তার নিজে না না উপার্জন করতেছে? উপার্জন করছে সে। সো এই কোটি টাকা উপার্জন করতে গিয়ে সে কি মানে ওই ডেস্টিনি টাইপ লোক ঠকানো বিজনেস করে উপার্জন করছে, নাকি সে তার বুদ্ধি খাটানো কোনো প্রসেস থেকেই টাকাটা ইনকাম করছে? আমার যতদূর মানে আমি ডিটেইলস বলতে পারবো না, বাট আমি যতদূর জানি ডেস্টিনি টাইপ কিছু না, উনি ওনার একটা তার মানে তো সে আসলে খুবই প্রোডাক্টিভিটির মধ্যে ছিল এবং সে অনেক ধরনের কাজের মধ্যে ছিল, এবং আমি যদি তার বাকেট লিস্ট জিজ্ঞেস করি মিনিমাম 30 বা 40টা আছে যেটা সে হয়তো করতে চায় বাকেট লিস্ট, সেখান থেকে হয়তো সে 12টা করছে, 28টা করতে পারে নাই। এখন আপনার যে বাকেট লিস্টে থাকে মাত্র 10টা, আপনি খুশি? না, এটা তো সবসময় আপেক্ষিক, এটা তো মানে কোনো ইউনিভার্সাল ল তো নাই যে এটা করলেই হ্যাপি হওয়া যাবে। আমি শুরুতেই বলছি যে এটা আপনি তো হ্যাপিনেস জিনিসটাকে যেরকম একটা লিমিটেড জায়গায় আনলেন, যে আপনি জানেন আপনি কি করতেছেন এবং আপনি এটাও জানেন যে করতে না পারলে কি কি হবে। এইটুক জিনিস দিয়ে মানুষের এই এত বিশাল একটা মানব জীবন, এইটুক সিম্পল জিনিসটা একটা মানুষ হ্যাপি অথবা ওয়েলবিং এ চলে যায়? ওভারঅল তো যায় না, মানে আরো অনেকগুলো ফ্যাক্টর থাকে এখানে, সেটা হচ্ছে সিচুয়েশনের উপর নির্ভর করে, মানে সবকিছু তো এত লিনিয়ার না, আরো অনেক অনেক না। এই জন্য আমার কাছে কর্মব্যস্ত মানুষ আনহ্যাপি এটা বিলিভ করাটা আমাদের একটু কষ্ট হয়। আমি কর্মব্যস্ত মানুষকে আনহ্যাপি কারণ জানি বলতে পারি না। আমার মনে হয় যে এটা ডিসস্যাটিসফাইড হতে পারে। হ্যাঁ, মানুষ যদি আনহ্যাপি, আচ্ছা ডিসস্যাটিসফাই আপনি বলতে পারেন, বাট সে যদি নিজে ওরকম ফিল করে যে আমি আসলে মানে যেটা করতেছি ওটা আসলে আমার করার কথা না, বা আমি এটা চাই না। সবচেয়ে উপরের যে বিন্দুটা সেটা তো একাই থাকে। সো যে কোনো সাকসেসফুল মানুষ তো বেসিক্যালি আইসোলেটেড এবং লোনলি হবে, এটা তো নেচার, বাই নেচার এটাই রুল, যে কোনো হাইলি সাকসেসফুল মানুষ, সেটা সে টাকার দিক থেকে হোক, খ্যাতির দিক থেকে হোক, ইনফ্লুয়েন্সের দিক থেকে হোক, যে কোনো প্যারামিটারেই যদি সে সাকসেসফুল হয়, সে অবশ্যই সে আইসোলেটেড এবং লোনলি হবে। এটা তো উপায় নেই, মানে দেখা যায় তার কোনো বন্ধু নাই, সে প্রচুর মানুষ তার সাথে খাতির করে, কিন্তু দেখা যাচ্ছে মন খুলে কথা বলার মতো একজন মানুষ হতো নাই। তো এইটা তো বাই নেচার হবেই, কিন্তু তার যে ইম্প্যাক্ট, তার যে কর্ম, সেইটাকে কেন তখন আমরা মানে এক পাশ কাটে ওই তার লোনলিনেসটাকে তখন বড় করে দেখতেছি। একজন মুদি দোকানের লোনলিনেস আর ওইরকম একজন হাইলি সাকসেসফুল হাইলি প্রোডাক্টিভ মানুষের লোনলিনেস তো সেম না, দুটো তো আলাদা ব্যাপার। এখানে কিন্তু আমি লোনলিনেসের কথা বলি নাই, আর আপনি বলেন নাই, আমি বলতেছি যে ওই যে সাকসেসফুল মানুষ না, লোনলি হলেই যে মানুষ আনহ্যাপি হয় এটাও কিন্তু না। কেউ কেউ কিন্তু লোনলিনেসটা পছন্দ করে এবং তার কাজের জন্য ওটাই জরুরি। লোনলি হলেই যে মানুষ আনহ্যাপি। আমি আপনার হ্যাপিনেসের এই জন্য আপনি আপনার হ্যাপিনেসের আইডিয়াটাই বুঝি নাই, যে আপনি আসলে হ্যাপিনেসকে যেভাবে ডিটারমাইন করতেছেন, আমি ডিটারমিনেশনের সাথে তীব্রভাবে দ্বিমত পোষণ করি। আচ্ছা, আমাকে আপনি হ্যাপিনেসটা একটু বোঝান যে কিভাবে মানুষ আসলে হ্যাপি হয়। আচ্ছা, এখন এখানে আপনি যেটা বললেন যে আমি খুব লিমিটেড করে দিচ্ছি, এটা কিন্তু আমি আমার নিজের ক্ষেত্রে বলছি। না, আপনি শুধু নিজের ক্ষেত্রে বলে তো হবে না, আপনি বলতেছেন যে আপনি মানুষকে স্টাডি করেন, মানুষের বিহেভিয়ার অবজার্ভ করেন, তো আমি তো গ্রেটার স্কেলে বোঝার চেষ্টা করতেছি যে আপনার দেখা 3 জন হ্যাপিনেস মানুষের কথা বলতেছিলাম, সেখানে আপনি নিজেকে রাখছেন, হ্যাঁ সেই জন্য বললাম। না, আমি নিজের ব্যাপারে কনফিডেন্ট, এই জন্য নিজেকে আগে রাখছি। আচ্ছা, প্রশ্নটা আরেকবার যদি বলতেন, ওই যে হ্যাপিনেসকে ডিফাইন্ড। আচ্ছা, আমি এখানে ওভারঅল যদি আপনি বলেন, মানে আমার অবজারভেশনে আমি এটাই দেখছি যে মেইনলি মানুষের এই যে সে কি চাচ্ছে এইটা বুঝতে না পারা, মানে মানুষের যে ভেতরের দ্বন্দ্বও থাকে অনেক সময়, যে আমরা একটা জিনিস চাচ্ছি কিন্তু ওইটা আমরা চাচ্ছি একটা জিনিস বাট বলতেছি আর একটা জিনিস, এরকম অনেক দ্বন্দ্ব থাকে ভেতরে। দেখা যায় যে ওই দ্বন্দ্বগুলা মানুষকে আনহ্যাপি করে এবং বুঝতে না পারে। হ্যাঁ, ডিলেমা। আপনি এটা বলতে পারেন যে ওইটা হচ্ছে বিউটি, বা হচ্ছে যে আপনি নিৎসের কথা বললেন যে তার লাইফ তো আসলে ওরকম ভালো ছিল না, একটা প্যাথেটিক লাইফই সে লিড করছে। তো এখন
ওইটা আমি অস্বীকার করতেছি না যে ওটাতে বিউটি নাই, বাট আমি যেহেতু বলছি যে আমি আসলে এই যে ফিলোসফির প্র্যাকটিক্যাল দিকগুলোকে আমি আমার নিজের জন্য এমফাসাইজ করি বেশি। তো আমার মনে হয় যে একটা সিস্টেমেটিক উপায়ে মানুষকে আসলে ওই হ্যাপিনেসটা দেওয়া যায়, বাট সবাইকে না। মানে একটা সিস্টেমেটিক ওয়েতে ম্যাক্সিমাম মানুষের যদি দেখায় দেওয়া যায় যে আচ্ছা সে মানে তার চিন্তা ভাবনার যেই ধোঁয়াশাগুলো আছে, হ্যাপিনেস কি একটা কি বলে, এটা আপেক্ষিকটা না না, আমি বলতে চাচ্ছি যে দেখায় দেওয়া যায় মানে কি 10 মিনিটস করে যেরকম কোর্স বিক্রি করে, সো না না ওরকম হ্যাপিনেস কি ওরকম তাহলে কোর্স যে তুমি এই কোর্সগুলো ফলো করলে তুমি হ্যাপি থাকতে পারবা। মানে এই মডার্ন টাইমে দেখা যাচ্ছে যে হ্যাপিনেস, আমার এই ইয়েতে বাবলুর সাথে একজনের সাথে আমি হ্যাপিনেস কোর্স একজনের সাথে করছি, পডকাস্ট করছি। সো এই জন্য আমি তাকেও জিজ্ঞেস করে আমি হ্যাপিনেস জিনিসটা ক্লিয়ার হইতে পারিনি, আপনার কাছেও বোঝার চেষ্টা করতেছি যে আসলে হ্যাপিনেস না। আমার মনে হয় সিস্টেমেটিক ওয়েতে অনেক মানে যতটা ক্যাওয়াস আছে, মানে আনহ্যাপি মানুষ কিন্তু আমি আশপাশে অনেক দেখছি, যারা হচ্ছে দেখা যায় যে মানে আমরা সাধারণ চোখে যখন তাদেরকে দেখি দেখা যায় যে তার একাডেমিক্স হোক বা প্রফেশনাল দিক থেকে সে কিন্তু সফল, সে কর্মব্যস্ত, সে সব কিছুই, বাট সে দিন শেষে নিজেই বলতেছে যে আমি আসলে স্যাটিসফাইড না আমার লাইফ নিয়ে, আমি এইটা হয়তো করতে চাই নাই, ঠিক আছে, আমি অন্য জায়গায় হয়তো আমার থাকার কথা ছিল। তো বলার জন্য বলে, এখন বলার জন্য বলতেছে না কিসের জন্য বলতেছে এটাও তো আসলে নির্ধারণ করাটা কঠিন, কারণ আনহ্যাপি না, নির্ধারণ করা কঠিন এই কারণে যে কারণ হচ্ছে এই ধরনের অজস্র শত 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 হাজার হাজার মানুষের ডেটা আমার কাছে আছে, এটা বলার জন্য বলে যে আমি হয়তো ফটোগ্রাফার হইলে খুব ভালো করতাম, তাহলে 3 মাস ফটোগ্রাফি করতে দাও, করবে না। তারপরে এইখানে আমারও একটা ডিলেমা আছে যে আমার এই যে আপনি যে চেয়ারে বসছেন, এই চেয়ারেই একজন আসছিল, সে বুয়েটের টিচার, আচ্ছা, তার শখ হচ্ছে সে পাইলট হবে। আচ্ছা, তো আমি বললাম যে আপনি যে পাইলট হবেন, আপনি যারা পাইলট ওদের 10 জনের লাইফস্টাইলকে আপনি স্টাডি করছেন, তখন কিন্তু সে আসলে বলতে পারে নাই। তো এখন আমি যদি তার ওই কেসটাকে এখন আমি রেফারেন্স ধরি যে সে বুয়েটের টিচার হয়েও হ্যাপি না, সে পাইলট হইতে পারলে খুব হ্যাপি হইতো, তো অধিকাংশ মানুষ তো আসলে ওইভাবেই বলে। আমি এখানে আপনার কথা তাহলে আমি একটু লিঙ্ক আপ করি, সেটা হচ্ছে যে আমি আপনাকে শুরুতেই বলছিলাম যে মানুষ কি চায় এইটা নিয়ে সে কনফিউজ থাকে, সে হচ্ছে ভালো জিনিস। হ্যাঁ, তো এখন দেখেন সে আপনি বলতেছেন যে সে পাইলট হইতে চায়, কিন্তু পাইলট হইলে যে সে হ্যাপি হইতো এটা কিন্তু না, মানে ডিটারমাইন্ড কোনো ব্যাপার না যে পাইলট হলেই সে হ্যাপি হয়ে যাইতো। তো এই জায়গাটা মানে যদি সে সেই পর্যায়ে থাকে যে আচ্ছা মানে তার নিজস্ব রিয়েলাইজেশনের জায়গাটাই নিয়ে আসা যে আচ্ছা এই জিনিসটা করলেও বোধহয় আমি হ্যাপি হইতাম না, মানে ওই রকম একটা প্রসেসে যদি নিয়ে যাওয়া যায় যে হচ্ছে সে দেখলো বিভিন্ন অপশন করে যে এটা আসলে একটা আমার মেন্টাল স্টেট, যে আমি ভাবতেছি হয়তো ওইটা করলেই সুখী হইতাম, বাট ওইটা করলেও হয়তো বা আমি ওইখানে থাকতেছি না, এইরকম একটা কথা আছে যে হ্যাপিনেস ইজ এ মেন্টাল স্টেট। তো ওই স্টেটটা মানে এই জিনিসটা তাকে বোঝা মানে ওই রিয়েলাইজেশনের জায়গাটায় নিয়ে যাওয়া, এই কথাটাই আমি বলতেছি যে ওই রিয়েলাইজেশনটা যদি তাকে করতে পারানো যায় বিভিন্ন মানে সিস্টেমেটিক পদ্ধতিতে, তাহলে হয়তো সে বুঝতে পারে। কথা একদম প্রথম পয়েন্টেই বুঝছি, কিন্তু আমি বোঝার চেষ্টা করতেছি যে এই যে আপনি নিয়ে যাবেন সেই প্রসেসটা ব্যাপারে আপনি কিভাবে শিওর হলেন, মানে ওই প্রসেসটা আসলে কি? প্রসেসটার ব্যাপারে আমি শিওর না, প্রসেসটা হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর প্রসেস, সবার জন্য এক প্রসেস হবে সেটাও না। তার এখনো পর্যন্ত আপনি ট্রায়াল অ্যান্ড এরর করে কয়টা প্রসেস ট্রাই করছেন? একটা দুটা বা 2-3টা প্রসেস করছেন? একটু জানার চেষ্টা করতে বলেন। না, এটা আসলে মানে এটা যে আমি প্রফেশনালি করছি বা প্রফেশনাল কথা তো না, আমরা তো আপনিও এগুলো প্রফেশনালি করেন না, আমিও প্রফেশনালি করি না, বাট ওই যে বললাম যে উই আর কিউরিয়াস অ্যাবাউট হিউম্যান, তো এইজন্য জানার চেষ্টা করতেছি। এটা হচ্ছে আমি আমার চারপাশের মানুষের সাথে এগুলো নিয়ে প্রায় কথাবার্তা হয় বা বিভিন্ন রকমের এই যে একটা প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া, প্রশ্ন করা যে আচ্ছা তোমার এটা মনে হচ্ছে, যেহেতু আমি এগুলো নিয়ে কথা বলি আমার সাথে দেখা যায় অনেকজনই এরকম টাইপের হইলে আসতেছে কথা বলতে, তখন আমি দেখা যায় তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করি বা দেখানোর চেষ্টা করি, তারপরে অনেক সময় তারা রিয়েলাইজ করে, অনেক সময় করে না। আপনি কি জানেন মানুষ সবচেয়ে বেশি ভয় কিসে পায় বা কোন ব্যাপারে মানুষ সবচেয়ে অনীহা? চেঞ্জে। হ্যাঁ, অবশ্যই মানুষ চেঞ্জ করতে চায় না। এই যে আমি ধরেন যে আমার কাছে যখন লোকজন কোর্স করতে আসে আমি তাকে এইটা বলি সেটা বলি,
কিন্তু বেশিরভাগ মানুষ এটা করে না, আমি নিজেও করি না। হ্যাঁ মানুষ চেঞ্জেই হয়। এই যে যখন এই বাবল শো লোকজন দেখে অনেকে ফিডব্যাক দেয় যে আপনি আর একটু সুন্দর করে কথা বললে হতে পারেন, একদম এই র ভাষায় কেন কথা বলেন। আমি বলি আমার ভালো লাগে না, আমি করবো না। তো যদি আমি সুন্দর করে কথা বলার চেষ্টা করতাম 2 মাস কোর্স করে হয়তো পারতাম, হ্যাঁ চেষ্টা ইচ্ছা হয় না। তো মূল বিষয়টা কি মানুষের, হ্যাঁ মানুষের আর হচ্ছে মানুষের ওই ইচ্ছাটাও হওয়া, মানে যার ইচ্ছাই নাই হওয়ার তাকে আমি সারাদিন গিয়ে যদি বলি যে তুমি এটা মানে ভেবে করতেছো না বা এটা এমনি করতে হবে, এটা তো হবে না। যে নিজে থেকেই রিয়েলাইজ করতেছে যে না আমার কোথাও একটা কোনো কিছু একটা মিসিং বা আমি কিছু একটা ভাববো বা কিছু একটা আমার চেঞ্জ দরকার, তখন যদি সে ওইটার জন্য যোগাযোগ করে তখন তাকে ওই ব্যাপারগুলোতে আসলে ইনভলভ করাটা সহজ। আর যে জানেই না তাকে নিজে থেকে বলতে গেলে বা যে নিজে ফিলই করতেছে না যে আমার পরিবর্তনটা দরকার, যেমন আপনি ফিলই করতেছেন না যে না আমার এর থেকে সুন্দর করে কথা বলা দরকার, কারণ এটাই তো স্বাভাবিক এবং এটাই তো আমি কমিউনিকেট, মানে কথা বলা থেকে কমিউনিকেট করা, আমি তো কমিউনিকেট করতে পারতেছি, তো দরকার কি পলিশড ওয়েতে কথা বলা। তো এরকম আর কি, যে মনেই করে না যে ওটা চেঞ্জ হওয়া দরকার তাকে তো এটা চেঞ্জ করানো আসলে সম্ভব না। আর যা চেঞ্জ হয়ে যায় সে কি কারো কথায় চেঞ্জ হয় না, সে নিজেই ফিল করে? আপনার কি মনে হয়? না, নিজে ফিল না করলে আসলে চেঞ্জ হয় না। মানুষ যদি নিজে ফিল করে যে তার লাইফের কোনো একটা সাইড তাকে চেঞ্জ করতে হবে, সে মানুষ হচ্ছে আমার মনে হয় যে চেষ্টা করলে তখন সে পারে, বাট মানে মানুষের সেই অ্যাবিলিটিটা আছে, কিন্তু সে নিজে ফিল না করলে অন্য দিক থেকে বলে আসলে ওইটা করানো পসিবল না। ওকে, সো তাহলে এই যে এত আলাপ যেটা করলাম, এত আলাপ থেকে আমরা যদি আবার সেই পুরোনো জায়গায় ফেরত আসি, আচ্ছা এই যে মানুষ হ্যাপিনেস, তো তাহলে আসলে হ্যাপিনেসটাকে আমরা কিভাবে তখন করি, মানে এই যে আপনি যে বলতেন তাকে রিয়েলাইজ করানো, আসলে কি তাকে রিয়েলাইজ করানো যায় বলতে কি, এখন রিয়েলাইজ আমি কাকে করাবো? র্যান্ডম মানুষকে কিন্তু আমি ধরে রাস্তার থেকে বলবো না যে এই যে তুমি হ্যাপি না, তোমাকে আমি হ্যাপি করাবো বা রিয়েলাইজ করাবো। ওইটা আমি বলিও নাই, মানে আপনার মানে ওইটা হচ্ছে রিয়েলাইজ করানো যায়, মানে আমি তো বললাম যে আমার কাছে আসতেছে ওইটা বলতে। আপনি যে কোচের কথা বললেন, কোচের কাছে নিশ্চয়ই কেউ একজন আসতেছে যে না আমি হ্যাপি হইতে চাই, বা আমি আমার লাইফে কোনো জিনিস মিসম্যাচ করতেছে, ঠিকঠাক নাই, সে বুঝেই কিন্তু তার কাছে আসতেছে। সো তাকে তাহলে সেই সময় সে কিন্তু ওই মাইন্ডটা নিয়েই আসতেছে যে আমি কিছু মানে চেঞ্জ চাই, কিছু করব। দেখা যায় ওইটাকে সবাই কন্টিনিউ করতে পারে না, দেখা যায় যে অনেক সময় এটা আমাদের ফিজিক্যাল ট্রিটমেন্ট নিতে গেলেও আমরা অনেক সময় করি, জিমে যাই, অনেক সময় কিছুদিন গিয়ে আর গেলাম না। তো এটা আসলে মানুষের স্বভাবের মধ্যেই আছে যে মানুষ দেখা যায় একটা জিনিসে হচ্ছে পারসিস্টেন্ট থাকতেছে না। তো কিন্তু সে চিন্তা করছে, ফিল করছে যে তার চেঞ্জেস দরকার, সেই জন্যই সে তার কাছে আসতেছে, এবং তখন তাকে কিছু জিনিস সিস্টেমেটিক উপায়ে দেওয়া যায় এবং সে তখন একটা রিসেপটিভ মুডে গিয়েই কিন্তু আসে। আর যে বুঝে না, র্যান্ডমলি যদি আমি এখন ভিডিও বানায় মানুষকে চেঞ্জ করতে যাই, তখন দেখা যাবে যে ওইটা অতটা ইফেক্টফুল হবে না। এই জন্যই যে ওইটা দেখা যাবে যে শুনতেছে তার ওইটা তো অত বেশি মানে আগ্রহ নাই, সামনে একটা আসলো শুনলো এরকম টাইপের। ওকে, তাহলে এখন করি, মানে লেন্সটা একটু চেঞ্জ করি। সেটা হচ্ছে যে এই যে আপনি যে মানুষ স্টাডি করেন, এই মানুষগুলো কোথাকার? মানে এরা কি টিভি নাটকের বা ফেসবুকে দেখা মানুষ, নাকি আপনার এই চারপাশে যে মানুষগুলো দেখেন চারপাশের মানুষ, ফেসবুকের মানুষ, টিভি নাটকের মানুষ অতটা না। বই পড়ি, বাট অত যে আমি খুব বেশি বই পড়ি তা না। বই পড়লেও দেখা যায় বইয়ের চরিত্র নিয়ে ভাবতেছি যে আচ্ছা এটা আমার, যেমন একটা খুব পছন্দের চরিত্র হচ্ছে এই যে দস্তয়েভস্কির আন্ডারগ্রাউন্ড, ওই চরিত্রটা নিয়ে আমি অনেক ভাবতে পছন্দ করি। ওর নিজের মধ্যে যে দ্বন্দ্বগুলা, ও একই জিনিস চায় আবার সেটার ঘৃণা করে। তো এরকম কিছু ক্যারেক্টার দেখা যায় ফিকশনাল, ওইটা নিয়েও ভাবতেছি। তারপর কিছু ক্যারেক্টার আমার চারপাশের বন্ধু বান্ধব, কিছু ক্যারেক্টার ফেসবুকের আপনার মতন লেখালেখি করা মানুষজন, এরকম আর কি। ওকে, আপনার এই আলাপে আপনি দান্দিকতা এবং ডিলেমা এই দুটা জিনিসকে অনেকবার আপনি এমফাসাইজ করছেন। তো মানুষের মধ্যে যদি ডিলেমা এবং দান্দিকতা না থাকে, সে তো তখন ঈশ্বর হয়ে যাবে অথবা শয়তান হয়ে যাবে। তো না, দান্দিকতা এবং ডিলেমা কিন্তু থাকবেই। এটাকে কিন্তু যতই আমি যেই প্রসেসের কথা বলতেছি এটা দিয়ে কিন্তু চেঞ্জ করা যাবে না। মানুষের দান্দিকতা থাকবে, এবং দান্দিকতা দিয়েই মানুষের যে বিউটির কথা বললেন, যে কনফিউশনটা বিউটি, ওইটাই কিন্তু মানুষের বিউটি, এটাও ঠিক। কিন্তু কিছু ব্যাপার আছে যে মানে মডার্ন যে আমাদের সোসাইটি, এটা কিন্তু চায় যে মানুষের
এটা কাইন্ড অফ সেলফিশনেসও বলা যেতে পারে, যে মানুষের প্রোডাক্টিভিটি ঠিকঠাক বা সে তার মানে আউটার যে ব্যাপারগুলো ওইগুলাতে মানে সে যদি অনেক বেশি হচ্ছে অকুপাইড থাকে তাহলে দেখা যাবে যে সে তার প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে, বা অনেক কিছু দেখা যায় যে সে তার লাইফটাকে ওইভাবে করতেছে না, সেই হচ্ছে নিচ্ছের মতন তার লাইফটা হচ্ছে প্যাথেটিকই হয়ে যাচ্ছে। এখন আমি এটা বলতেছি না যে নিচ্ছে আমাদের দরকার নাই, বাট আমি মানে কেউ চাইলেও হ্যাঁ এটা আমরা চাইলেও এটা পারবো না, এবং এটা সমাজে এই বৈচিত্র্য সবসময়ই থাকবে। বাট ওভারঅল একটা মানে যেই ওভারঅল মানুষ, এভারেজ যে মানুষ, তার যে একটা ওয়েল বিং, তার যে একটা এই যে দান্দিকতা থেকে মানে তৈরি যেই সমস্যাগুলা, সেইগুলা যাতে কিছুটা রিডিউস হয়, সেগুলাতে যাতে সে হচ্ছে ভালো মতন করে করে কন্ট্রোল করে সে যাতে তার লাইফটাকে সুন্দরভাবে লিড করতে পারে, এইটা একটা হইতে পারে। সো এখন যদি আমি বলি যে এই যে যাদের জন্য এভারেজ মানুষ বলতেছেন, যাদের জন্য এটা বানাইতেছেন, তারাও তো কম বেশি শিক্ষিত বা সোসাইটিতে কোনো না কোনো প্রফেশনে আছে। সো তাদের কি সময়ের অভাব, নাকি তাদের ইন্টেলিজেন্স বা ইন্টেলেক্টের অভাব, যে তারা আসলে নিজেরা জানে না বা ফিল করে না যে এটাই আসলে তাদের জন্য রাইট ট্র্যাক, বা এটাই বা তাদের জন্য রাইট প্রসেস? মানে আপনার বা আপনারা যারা এগুলো নিয়ে চিন্তা করেন, তাদের চিন্তাকে তারা কেন করতে মানে মেনে নিতে বা স্বীকার করতে, মানে তারা নিজেরা কেন খুঁজে পাচ্ছে না, এটা বলতে পারে। নিজেরা খুঁজে পাচ্ছে না, এটা আমি সময়ের অভাব বলবো না। আর হচ্ছে সময়ের অভাব, আসলে সময় সবারই দিনে 24 ঘন্টাই থাকে। সেনেকার একটা বই আছে অন দ্য শর্টনেস অফ লাইফ, যে লাইফে সবারই জীবনে একই টাইম, বাট আমরা হচ্ছে সময়ের অভাব না, ওইটা আমি বলবো যে ওই দেখার আসলে মানে ওইভাবে দেখে অভ্যস্ত না, বা ওই যে আপনি যেটা বললেন চেঞ্জেসের যে মানুষ ভয় পায় বা চিন্তা করাও একটা কঠিন প্রসেস, এটা মানে মাথা ব্যথা করে বা ওইটা ডিসকমফোর্ট দেয় আমাদের। মানে যেটা হয়ে যাচ্ছে আমি ওইটা তালে তালে করে যাচ্ছি, ওইটা আমাদের কোনো ডিসকমফোর্ট দেয় না। আমি যখনই একটা নতুন কিছু ভেবে বের করতে যাবো ওইটা আমাদের ডিসকমফোর্ট দেয়। এই ডিসকমফোর্টটা সবাই মানে সব মানুষ এটাকে নিতে চায় না। ঠিক আছে, আপনি ভেবে বের করলেন, এরপরে তো মানুষ নিবে না। এরপরে কি মানুষ নিবে? ধরা যাক আপনি একটা জিনিস বের করছেন, মনে করতেছেন যে এই প্রসেসটা কাজে লাগতে পারে, মানুষ নিবে বলে আপনার মনে হয়? এটা সবসময় তো নিবে না, মানে ওই যে বললাম যে ওইটা ডিসকমফোর্ট দিবে তাকে। তো ওইটাকে এমনভাবেই ফ্রেমিং করতে হবে যে যাতে সে, এটার বিভিন্ন টেকনিক আছে, যেমন একটা টেকনিকের কথা আমি বলতে পারি নাজিং। এটা হচ্ছে বিভিন্ন ব্যবহৃত হয়, বিভিন্ন হচ্ছে যে মার্কেটিং পলিসি বা হচ্ছে পাবলিক পলিসিতে ব্যবহৃত হয়। সেটা হচ্ছে কি তাকে বোঝানো হয় যে তোমার স্বাধীনতা আছে এখানে। যেমন এটা প্যারেন্টিংয়ের ক্ষেত্রেও ব্যবহৃত হয়। যেমন হচ্ছে ছোট বাচ্চা, সে ব্রাশ করতে চায় না, তো এখন আমি যদি তাকে বলি যে না তোমাকে ব্রাশ করতেই হবে, তোমার ব্রাশ না করলে দাঁত নষ্ট হয়ে যাবে, এটা তো তোর ভালো লাগবে না, যে মানে কেন। কিন্তু আমি যদি তাকে 3-4টা ডিজাইনের ব্রাশ দিয়ে, একটা জেব্রা, একটা বাঘ বা একটা কিছু দিয়ে তাকে বললাম যে তুমি আজকে কোন ব্রাশটা দিয়ে ব্রাশ করবা, তাকে আমি অপশন দিলাম এবং তাকে আমি এটা ফিল করাইলাম যে না এখানে তুমি তোমার ডিসিশনটা মেক করতেছো তোমার লাইফে। বা জুতা পরার ক্ষেত্রে একটা লাল জুতা একটা সবুজ জুতা দিয়ে বললাম তুমি কোনটা পরবা, ও কিন্তু ওইটা ভুলে গেল যে আমি ব্রাশই করতে চাইনি, আমি জুতাই পরতে চাইনি। ও ভাবলো যে আমার ডিসিশনটা আমিই নিচ্ছি, কিন্তু এটা ওর একটা ওয়েল বিং, মানে ওর একটা ভালো দিকে চেঞ্জ আসলো। এরকম বিভিন্ন পদ্ধতি থাকে যেটাতে মানুষের হ্যাবিট ফর্ম হয়, বা বিভিন্ন যে ডিসকমফোর্টের জায়গাটা কিছুটা কমায় আনা যায়, মানুষের যে চেঞ্জের যে ডিসকমফোর্টটা সেটা যাতে কমে আসে। তো এই দিকগুলা তখন এটা করা যেতে পারে। হ্যাঁ, মানে নীলক্ষেতে কিছু বই খুব চোখে পড়ে, পাওয়ার অফ হ্যাবিট, অ্যাটমিক হ্যাবিটস, এই বইগুলো কোনটা কি আপনার পড়া আছে? না, আমি এই টাইপের বই অতটা পড়ি না। মানে এই বইগুলো আসলে হচ্ছে যে চ্যাটজিপিটিকে দিলে বেশ 2-4-5 লাইনে মানে একদম সারমর্মটা বলে দিতে পারবে, বাট ওই পুরা বইটা পড়ার এত বেশি আমার মনে হয় না যে দরকার। কিন্তু এই সেলফ হেল্প বই যেগুলো, সেলফ হেল্প বইগুলো তো বেসিক্যালি এই যে আপনি যেটা বলেন এই ওয়েলবিংকেই তো আসলে এখানকার মূল পুঁজিটা তো আসলে ওয়েলবিংই, মানুষ এতে ওয়েলবিং বা সে হ্যাপিনেস করবে সেটার মধ্যেই তো। তাহলে সেলফ হেল্প বইগুলোর যে বিশ্বজোড়া যে বাজার এবং যেরকম সমৃদ্ধি আছে, এই জন্যই যে আপনি এই কথাটা আবারও আগের কথায় ফিরে যায় যে মানুষ কিন্তু চাচ্ছে
মানুষ যে তার চেঞ্জেস চাচ্ছে বা সে যে আনহ্যাপি, এটা কিন্তু বোঝা যায় এই জন্য যে এটার কিন্তু বাজার আছে। বা ইয়াহিয়া আমিনের কথা বললেন, ওনাদের যে একটা রমরমা ব্যাপার, এটা কেন হয়েছে? মানুষের আনহ্যাপিনেসকে পুঁজি করেই তো হয়েছে। তো মানুষ কিন্তু আনহ্যাপি আছে, মানে সে কিন্তু আমি যেটা বোঝার চেষ্টা করতেছি যে এই যে সে সো কল্ড আনহ্যাপির পরে এই প্রোডাক্ট বা এই সার্ভিসগুলো সাবস্ক্রাইব করার পরে তার মেন্টাল স্টেটে আসলে চেঞ্জ হয়েছে কিনা, এই ধরনের কোনো স্টাডি আপনার আছে কিনা? মেন্টাল মানে এইগুলার, হ্যাঁ, মানে ধরেন যে একজন আনহ্যাপি লোক ছিল, সে ওই অ্যাটমিক হ্যাবিটস বা পাওয়ার অফ হ্যাবিটস বা রিচ ড্যাড পোর ড্যাড বা থিংস এই কি বলে থিঙ্ক ফাস্ট অ্যান্ড স্লো, এই টাইপ কিছু একটা বই আছে, তো এই টাইপ অসংখ্য বই আছে। সো এইগুলো পড়ার পরে তার আগের চাইতে সে মানসিকভাবে চেঞ্জ হয়েছে কিনা, এই ধরনের কোনো স্টাডি কি আপনার করা আছে? এখন এখানে কেউ যদি নিজে নিজে পড়ে তাইলে একটা ব্যাপার থাকে যে আমরা অনেক কিছু পড়ি বাট অনেক কিছু জানিও, যেমন আপনি আমরা কিন্তু অনেক তত্ত্ব জানি যে এটা করলে এটা হবে, বাট ওইটা কি আমরা করি কিনা, এটা একটা ফ্যাক্ট। যে আচ্ছা লাইফে প্রতিদিন করতেছি কিনা ওই কাজটা, এবং কন্টিনিউয়াসলি করতেছি কিনা, এটা খুবই কঠিন একটা ব্যাপার যে একটা কাজে লেগে থাকা। 21 দিন মানে সেলফ হেল্প বুকে এটা বলা হয় যে একটা হ্যাবিট ফর্ম করতে হলে 21 দিন হ্যাঁ করতে হবে। তো ওই জিনিসটা করা এটা কিন্তু খুবই কঠিন একটা বিষয়, যে মানে 21 দিন একই সময়ে একই কাজ করব বা এই টাইপের জিনিস, এটা কিন্তু সবাই করে না। যারা করে তারা কিছুটা চেঞ্জেস তাদের লাইফে আসে আমি মনে করি। আমি এরকম দেখছি বলতে হ্যাঁ এরকম আমি দেখছি যে মানুষজন ভালো, এই যে খাদিজাতুল কোবরা সোনিয়া নামের একজন ইউটিউবারই আছে, জার্মানি বা কোথায় যেন, হ্যাঁ জার্মানি থাকে। উনি আগে উনি ছিল নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বা এরকম, হ্যাঁ নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি, উনি মফস্বলে বড় হওয়া। তো উনি ওনার লাইফের অনেক চেঞ্জেস দেখায় যে হয়েছে, উনি বলে আর কি, উনি নিজেই বলে। ওনার ম্যাক্সিমাম বইগুলাই এই সেলফ হেল্প রিলেটেড বই হয়। ওনার অন্যান্য অনেক বিষয় আমার মনে হয় যে হয়তো বা শ্যালো জিনিসও আছে, বাট কিছু কিছু জিনিস উনি নিজেই ব্যাখ্যা করে যে ওনার চেঞ্জেস আসছে। তো চেঞ্জেস যে হয় না সেটাও না, হয়, বাট ওই যে ওইটাকে অ্যাপ্লিকেশনের ব্যাপারটা আসলে সবাই সবসময় করে না, যে আমি বই 10টা পড়লাম ওইটা আমার লাইফে আসলে চেঞ্জ চলে আসলো, ওরকম কিছু না। ওটার মানে ওটার অ্যাপ্লিকেশনও দরকার। আর সেলফ হেল্প বুকগুলো আমি যেটা দেখছি কি, 10টা সেলফ হেল্প বুক পড়লে মানে ঘুরায় ফিরায় একই কথাই দেখা যাচ্ছে সবগুলোতে আসে, এবং যেগুলো আমরা মানে খুব আনসার্টেন টাইম থেকে ফিলোসফিতে বিভিন্ন জায়গায় কিন্তু ওই একই জিনিসই দেখছি, ওটাই আবার ঘুরায় ফিরায় দেখা যাচ্ছে বলতেছে, বিভিন্ন ফ্রেমে বলতেছে। কিন্তু এটাও আমার মনে হয় যে মানুষকে বিভিন্ন দিক দিয়ে হেল্প করে, কারণ যে কথা বলা হয়ে গেছে সেটাই যে সবাই যে জানে তা না, নতুন করে বললে হয়তো বা একজন অডিয়েন্স হইলেও নতুন করে আবার শুনলেও শুনতে পারে বা জানতে পারে, এটাই আর কি। আমি একদম শুরুতে আপনার একটা কথা জিজ্ঞেস করছিলাম, ইনফ্যাক্ট প্রথমে জিজ্ঞেস করছিলাম, কিন্তু যেহেতু আমি একটু ওই তেরচা ব্যাখ্যা করে প্রশ্নটা করছিলাম এই জন্য আলাপটা এদিকে আসে নাই। সেটা হলো যে আপনি পড়াশোনা করলেন হচ্ছে কিসে, সিএসসিতে নাকি ফিজিক্সে। সো আমাকে যেটা সবসময় মানুষ প্রশ্ন করে যে আপনি একজন বুয়েটে পড়ে এখানে কেন আসলেন, আপনি একজন বুয়েট গ্রাজুয়েট হয়ে এগুলো কি করেন, আপনি কি মানুষের ইন্টারভিউ নেন, রেখারেখি করেন, আপনি তো বাংলা অনার্স পড়লেই সবচেয়ে ভালো করতেন, সো আপনি কেন এত ইন্টারভিউ করেন? তো এই আনসার আমি জীবনে বহু দিচ্ছি, তো আজকে এই আনসার নতুন করে দেওয়ার কিছু নাই। কিন্তু আপনি তো আপনার বয়স সম্ভবত কত, গ্রাজুয়েশন যেহেতু মাত্র হয়েছে 26-27 বেশি হবে, হ্যাঁ, তো আপনার এই প্রশ্ন হয়তো ভবিষ্যতে অনেক বেশ শোনা লাগবে। তো কেন মানে এই মানুষ স্টাডি করা এটার কারণ কি? মানে আপনি কি বেসিক্যালি আপনি একজন অলস প্রকৃতির মানুষ, শুয়ে বসে দিন কাটান বলে, কোনো কর্ম করতে পারেন না বলে এগুলো করেন না, কি কারণ আসলে? কোনো কর্ম করতে পারি না এটা মেবি বলা যায় না, কারণ এখন আপাতত বেশ কয়েকটা কাজের সাথে আমি যুক্ত আছি, টেকনিক্যাল কাজও আছে তার মধ্যে, ওয়েব ডেভেলপিংও আছে, তো ওটা বলা চলে না। বাট আমার পড়াশোনার সাথে এটা যেহেতু অ্যালাইন করে না, এটার একটা কথা আমি বলতে পারি, সেটা হচ্ছে যে আমার লাইফে একটা সময় আমি অনেকটা ব্রেকডাউনের মধ্যে যাই, এটা একাডেমিক কারণে। আমি ছোটবেলা থেকে মানে ওই যে জেলা লেভেলে প্লেস করা টাইপের স্টুডেন্ট ছিলাম, যার কারণে কি হয় আমার মানে আমাদের সবারই এরকম হয় যে দেখা যায় একটা সোশ্যাল এক্সপেকটেশন তৈরি হয়ে যায় যে অনেক বড় কিছু করে ফেলবে, এই যে বুয়েট মেডিকেল টাইপের কিছু করে ফেলবে, প্যারেন্টসদেরও এরকম একটা এক্সপেকটেশন তৈরি হয়ে যায়, এবং দেখা যায় যে সোশ্যাল একটা এক্সপেকটেশন তৈরি হয়ে যায়, একটা আলাদা রকমের প্রেশার। আমার মনে আছে ছোটোবেলায় যখন
হচ্ছে আমাদের দিত ওই যে ফাইনাল পরীক্ষার পরে ছুটি হইতো, সবাই দেখা যায় খুব আনন্দে আছে, মানে পেছনে ফেল করতেছে এরকম স্টুডেন্টও খুব আনন্দে ঘুরে টুরে বেড়াইতেছে, কিন্তু আমার চিন্তা হইতেছে যে আমার প্লেস যদি সরে যায় তাহলে মানুষ কি বলবে, যে বাসা থেকে কি বলবে বা মানুষ কি বলবে, বা আমার একটা যেই মানে মানুষ ছোটবেলা থেকে আমি দেখছি যে মানুষ মানুষকে গুরুত্ব দিচ্ছে তার বিভিন্ন কিছু বিচার করে পিছন থেকে, তার একাডেমিক হোক, তার হচ্ছে ফাইন্যান্সিয়াল দিক হোক, তার সমাজে তার অবস্থানটা কেমন, এটার উপর ভিত্তি করে তাকে দেখা যায় যে জাজ করতেছে। তো এই জিনিসটা তখন থেকে মানে আমাকে অনেক প্রেশারাইজড করতো। তো এটা মানে বড় সড়ো ব্রেকডাউন হলো আমার ইন্টারমিডিয়েটের পরে এসে দেখা যায় গেল যে আমি মানে আমার যেটা পেছনের ছিল ব্যাকগ্রাউন্ড ছিল ওই অনুযায়ী আমি আসলে প্লেস করতে পারলাম না বা কোথাও ভর্তি টর্তিও হতে পারলাম না। তো ওই সময় আমি খুব একটা বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাওয়ার পরে তখন আমার মনে হয় এবং তখন আমি চিন্তা ভাবনা করি এবং আমার নিজের ওয়েলবিংয়ের কথা আমি চিন্তা করি যে আচ্ছা এখান থেকে আমি কীভাবে বের হব। আমি কোনো ধরনের মানে ফ্যামিলি হোক বা আমি এটা অন্যদেরও দেখি নাই তখন, সোশ্যাল মিডিয়াও এত বেশি অ্যাক্টিভ এখনকার মতন ছিল না। এখন দেখা যায় যে অনেকের সাথেই কথা বলা যায়, যেমন আপনার মতন মানুষের সাথেই যে এখন কথা বলা যায়, মেন্টরশিপ ব্যাপারটা বা এই জিনিসগুলো ছিল না। তো ওই সময় আমার খুব হেল্পলেস লাগতো এবং আমি এই জিনিসটা দেখছি যে যারা হচ্ছে ওই যে অ্যাডমিশনের সময় থাকে তাদের খুব টার্ময়েল একটা অবস্থার মধ্যে যায়, সে জানে না সে কি করতে চায়, মানে আমরা একটা সাবজেক্টে ঢুকে যাই। যেমন আমার ফিজিক্স নিয়ে আমার আগ্রহ ছিল, সায়েন্সে যেহেতু পড়ছি, ম্যাথ ফিজিক্স আমার প্রিয় সাবজেক্ট ছিল, বাট এটা যে আমি খুব ইচ্ছা করে ভর্তি হয়েছি তা কিন্তু না, একটা সাবজেক্ট আমার চলে আসছে আমি ভর্তি হয়ে গেছি। এরপরে গিয়ে দেখছি যে না আমি এটার সাথে আসলে কোপ আপ করতে পারতেছি না, আমি যেটা চাই বা আমি যেরকম মানে আমার একটা অটোনমি লাগে কাজ করতে, চিন্তা ভাবনা করার মতন একটা ইন্ডিপেন্ডেন্স জায়গা লাগে, সেই জিনিসগুলো ফিজিক্সের মধ্যে নাই। ওটা ল দিয়ে চলে, একদম স্ট্রিক্ট জিনিসপত্র, তো ওইটার সাথে আমি অ্যালাইন করতে পারতেছি না। তো আমার মনে হয় যে ওই সময়টা মানুষের যেহেতু ম্যাচিউরিটিও কম থাকে, সে কি করবে না করবে ওইটা আসলে বুঝে উঠতে পারে না বা করতে পারে না, সেই জন্য তার একটা খুব বাজে সিচুয়েশন যায়। আমি ওই সময়টা ফিল করছি যে আমাকে হয়তো দেখায় দেওয়ার মতন কেউ থাকলে আমি আর একটু বেটার কিছু করতে পারতাম, বা জাস্ট হচ্ছে একটু কনসোল করার মতন কেউ থাকলেও হয়তো বা আর একটু বেটার করতে পারতাম। তো এইটা থেকে আমার আগেও ছিল মানুষ নিয়ে ভাবা বা মানুষ কোনো কাজ কেন করতেছে, বিহেভ কেন করতেছে এরকম করে, তো এগুলো নিয়ে আগেও ভাবতাম, কিন্তু ওই সময়ের পর থেকে আমি একটু বেশি চিন্তা ভাবনা করছি এবং তখন থেকে আমার মনে হয়েছে যে মানুষের আসলে এই যে জিনিসগুলা দেখায় দেওয়ার বা ধরায় দেওয়ার মানুষ থাকলে সে হয়তো বা তার যে ফুল পোটেনশিয়াল ওই জায়গাটায় সে পৌঁছাইতে খুব তাড়াতাড়ি পারবে। তাহলে আপনার সাথে আমি এতক্ষণ ধরে যে আলাপ করতেছি, প্রায় 50 মিনিট আলাপ করে ফেললাম, আমি তো আপনার এখানে মানুষের আচরণের চাইতে মেন্টরিং বিষয়টা নিয়ে কেন জানি আমার মনে হচ্ছে যে আমাদের আপনার কথাগুলো অনেক বেশি মেন্টরিং এর সাথে অ্যালাইন্ড। সো আপনি মেন্টরিং না বলে কেন আপনি মানুষের বিহেভিয়ারের প্রসঙ্গ বারবার বলতেছেন? মেন্টরিং বিহেভিয়ারের ব্যাপারটা বলতেছি, বিহেভিয়ারের নিয়েই তো মানে জিনিসটা হচ্ছে, এবং একটা ওয়েলবিং এর কথা যেহেতু আমি বারবার বলছি, তো ওই জায়গাটা মেন্টরিং এর কথাটা আসতেছে এই জন্য যে চেঞ্জেসটা তো মেন্টরিং এর মাধ্যমেই আসে। তো বিহেভিয়ারটা কথা বলতেছি কারণ ওইটা অবজারভেশনে তো ওইটাই থাকে, মানুষের বিহেভিয়ারটাই তো আমরা অবজার্ভ করতেছি যে সে কেন কোনো কিছু করতেছে বা কিছু। তো তারপরে চেঞ্জেস ব্যাপার তো চেঞ্জ বা তার যদি দরকার হয় মনে করে সে মেন্টরিং বা কিছু, তখন সে প্রফেশনালের হেল্প নিতে পারে বা হচ্ছে অন্য হেল্প যেটা তার জন্য সুইটেবল। আমি একটা কথা আমার পরিচিতদের প্রায়ই বলি যে আমরা পৃথিবীটা যদি কোনো মেয়েদের লেন্সে দেখি তাহলে পৃথিবীটা তো আসলে খুব একটা সুখ কোনো জায়গা না। আমরা নাটক সিনেমা বা বইতে ম্যাক্সিমাম যা দেখি সবাই আসলে ছেলেদের লেন্সে দেখি। মেয়েদের লেন্সে যখন আমি পৃথিবী দেখার চেষ্টা করি তার তো আসলে এই পৃথিবীকে এই মানুষকে পছন্দ করার খুব কম কারণে থাকতে পারে। সো আপনি যেহেতু বায়োলজিক্যাল একজন মেয়ে, সো আপনার কি মনে হয়, মানে আমি যখন এই কথাটা বলি যে মেয়েদের লেন্সে দেখতে গেলে পৃথিবীটা খুব আরামের জায়গা না, এই কথাটা কি ট্রু নাকি আপনার কাছে মনে হয় যে না এটা এই কথাটা হয়তো আরো 10, 15, 20 বছর আগে সত্য ছিল বাট এখন হয়তো অতটা সত্য না? না, এখনো ইকুয়ালি সত্য। আমি কিছুদিন আগে একটা মুভি দেখছি দ্য সাবস্ট্যান্স, এটা নিয়ে আমি একটা হচ্ছে রিভিউ লিখছিলাম। তো ওইখানে দেখানো হয়েছে একটা হচ্ছে অ্যারোবিক ডান্সের হচ্ছে ইনস্ট্রাক্টর একটা মহিলা, এবং তার হচ্ছে
লাইফটার মানে 50 বছর যে পূর্তির সময় তাকে হচ্ছে তার চাকরি থেকে টার্মিনেট করা হয় এবং সেই জায়গায় নতুন একটা মেয়েকে নিয়ে আসা হয় যার বয়স কম। তো এখন সে তার ওই জিনিসটাকে মানতে পারে না যে তার জায়গাটা থেকে মানে সে যে হইলো এটা মানে সে বড় একটা স্টার ছিল, হঠাৎ করে সে এই যে তার চেঞ্জেসটা এটা সে মানতে পারে না এবং সেটা নিয়ে এই কাহিনীটা আগায় আর কি। তো মেয়েদের তো আসলে আমাদের নানান কিছু নানানভাবে চাপায় দেওয়া হয়, যে আপনার বাবল রেশিওতে মেয়ে কেন কম এটা নিয়ে কথা বলতেছিলেন। তো আমরা আসলে ইন্টেলেকচুয়াল আলাপে পার্টিসিপেট করব এটাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করাই হয় কম। মেয়ে মানে তুমি একটু সাজগোজ করবা, তুমি একটু সাজগোজ রিলেটেড কথা করবা, হ্যাঁ না আছে, এটা থাকার কারণটাই এটা যে মানে যেই জিনিসটাকে আমি রিওয়ার্ড করব ওইটাই তো বেশি পাবো সমাজে, তাই না? মানে একটা ইন্টেলেকচুয়াল, আপনি তো শুরুতেই বলছেন না যে ইন্টেলেকচুয়ালিটির তো একটা পেইনও আছে। তো আমাকে এনকারেজ করা হইতেছে যে তুমি এটা করো তাইলে তুমি রিওয়ার্ড পাবা। তো আমি মানে পেইনটা যেচে পড়ে নিতে যাব কেন? আমি তো ওইখানে রিওয়ার্ড পাচ্ছি না। অনেক ছেলে আছে যারা হচ্ছে ইনফিরিয়র কমপ্লেক্সিটিতে ভোগে, যে একটা মেয়ে যদি সে ইন্টেলেকচুয়াল হয় তার সাথে দেখা যায় যে সে রোমান্টিক সম্পর্ক হোক বা যে কোনো সম্পর্কেই সে আগাইতে ভয় পায়। এটা অনেকের মধ্যেই আছে, ম্যাক্সিমাম মানুষের মধ্যেই আছে, হয়তো বা অনেকের মধ্যে নাই, বাট ম্যাক্সিমাম মানুষ এটা দেখা যায় যে একটু যারা ইন্টেলেকচুয়ালি কম বুঝে শুধু তাদেরকেই মনে করে যে হ্যাঁ এর সাথেই বোধহয় সেফলি পিসফুলি থাকা যাবে, মানে যে ওপিনিয়ন অত বেশি দিতে পারতেছে না কোনো বিষয়ে। তো যেই জিনিসটাকে আমরা করতেছি বেশি, অ্যাপ্রিসিয়েট করতেছি বেশি এবং ওইটাই আমরা পাবো বেশি, এটাই হচ্ছে কথা। তো বিভিন্ন দিক দিয়ে আসলে আর মেয়েদের আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এখনও যতই আমরা মডার্ন হয়ে যাই মেয়েদেরকে বিভিন্নভাবে অকুপাইড করা হয় বিভিন্ন রেসপন্সিবিলিটিস দিয়ে। যেমন বাচ্চার ক্ষেত্রেই মানে যতই বাবা হেল্প করুক, মাকে যতটা ডেডিকেটেডলি বাচ্চা মানে প্যারেন্টিং করতে হয়, বাবা কিন্তু অত ডেডিকেটেডলি এখনো করতেছে না। হ্যাঁ, মানে আপনি বাচ্চার জন্ম প্রক্রিয়া দেখেন তাহলে বাবার আসলে ইনভলভমেন্ট খুব সামান্য বাবার তো ইনভলভমেন্ট নাই বাচ্চার জন্ম প্রক্রিয়া খুবই সামান্য। তো এইটা হচ্ছে এখন তো আমরা এত বেশি অকুপাইড হয়ে যাই, এবং আপনি একটা হোম ম্যানেজমেন্ট যদি আপনি সারাদিনের করেন ওইটাও কিন্তু অনেক জটিল একটা প্রক্রিয়া। তো একটা মানুষ যখন হোম ম্যানেজমেন্টটা করতেছে সে কিন্তু নানাভাবে অকুপাইড হয়ে যাচ্ছে। সে ইন্টেলেকচুয়াল চিন্তা করার জন্য তার যে স্পেস, যে স্টেবল অবস্থা সেটা তো তার থাকতেছে না। তো তাহলে কিভাবে সেটা হবে? তো সব দিক দিয়ে আসলে আমরা মানে অতটা সুখকর অবস্থায় আসলে নাই। মানে এটাই, যতই মডার্নিটি আমরা বলি, যত কিছুই বলি, আমরা আসলে ওইটার থেকে খুব বেশি যে আগাইছি ওটা না, স্লাইটলি আগাইছি। হ্যাঁ, আমি যখন এটা আরো ফিল করতেছিলাম যখন আমি জামান সিনেমাটা দেখলাম শাহরুখ খানের, তো আমি ভাবতেছিলাম যে এই ফিল্মটা যদি কেউ নয়নতারা লেন্সে দেখে সে তো ভাববে যে এই ফিল্মে নয়নতারা আসলে কি দরকার ছিল। আপনি কি দেখছেন? না না, দেখি নাই। শুধু এই নাচ গান করা ছাড়া আসলে হ্যাঁ, মুভির ক্ষেত্রেও এটা হয়েছে যে মানুষকে রাখা হয় হচ্ছে মেয়েদেরকে রাখা হয় ম্যাক্সিমাম সময় একটা শো পিস হিসাবে। তারপর হচ্ছে আপনার পারিশ্রমিকের ক্ষেত্রেও হয় এটা। আমি যে কিছুদিন আগে রণবীর আর হচ্ছে একটা রাশমিকার একটা মুভি, কি মুভিটার নাম পপুলার ছিল, অ্যানিম্যাল। হ্যাঁ, অ্যানিম্যালের মধ্যে হচ্ছে রাশমিকার পারিশ্রমিক এবং রণবীরের পারিশ্রমিকের আকাশ পাতাল পার্থক্য। তারপর হচ্ছে আরেকটা মেয়ে ছিল যার একটা দুইটা দৃশ্য খুব হচ্ছে হয়েছিল, ওই মেয়েটার নামটা আমি ভুলে গেছি, ওর বোধহয় একটা আইটেম সংও ছিল। তো ওর পারিশ্রমিকও দেখা যায় যে হচ্ছে খুবই কম। এই ব্যাপারে একটা শো দেখতেছিলাম, ওইখানে হচ্ছে আমির খান আর কারিনা কাপুর এবং রানী মুখার্জি আসতেছে, ওইখানে এই বিষয়ে বলতেছিল যে নায়িকাদের চাইতে নায়কের পারিশ্রমিক এত বেশি কেন। তো তখন আমির খান বলতেছিল যে এইটা তো মানে এটা আপনি যতই করেন লজিক্যালি বলেন, মূল বিষয় হচ্ছে যে লোকজন আমির খানের জন্য সিনেমা দেখতে আসে। যদি এরকম হয়তো কারিনার কারণে সিনেমা দেখতে আসে তাহলে কারিনারও পারিশ্রমিক আমির খানের সমান না। এখানে আমি এই যে অ্যানিমেল মুভিতে ওই যে মেয়েটার কথা বললাম, ওই দৃশ্যটার জন্যই মুভি দেখতে গেছে এমন মানুষও আছে। এবং মেয়েদের মানে মেয়েদের নাচ গান, আপনি নিজেও কিন্তু অ্যানিমেল বলতে গিয়ে সবার আগে রণবীর কাপুরের কথাই বলছেন। না, এটা আমাদের সাইকোলজিক্যালি কন্ডিশন ব্যাপার, অনেক দিনের ব্যাপার। সো
আসলে আমার তো মনে হয় চাকচিক্য বা দেখানো বা মার্কেটিং বা বিলবোর্ড সব জায়গায় মেয়েদেরকেই হাইলাইট করা হয়। আপনি কি এটাতে কি একমত করেন না? বিউটি আইটেম হিসেবে, হ্যাঁ, কিন্তু মারামারি ক্যারেক্টারের সবকিছু ওইখানে তো গল্পও তো না, গল্পও তো মেয়েকেন্দ্রিক মানে থাকে না, কম থাকে, মানে মেয়েদের কাজ আর গল্পগুলা আমির খান সেটাই বলছে যে যদি এরকম হয় যে সব লোক আসলে কারিনাকে দেখতে আসছে, তখন আমির খানের পারিশ্রমিক এমনি কারিনার চেয়ে কমে যাবে। না, এটা হতে পারে যে মেল ডমিনেটেড ইন্ডাস্ট্রি একটা বড় ব্যাপার হতে পারে, যে গল্পও লিখতেছে ছেলে মানুষ, মেয়েদের গল্প লিখলে হয়তো বা মেয়েদের লেন্সে অনেক কাজ করার থাকতো, গল্প লিখতেছে ছেলে মানুষ, বা একজন যে ডিরেকশন দিচ্ছে সে একজন ছেলে মানুষ, সে হয়তো মেয়েদের লেন্সে দেখতেছে না ওইভাবে, সেই জন্য কাজ হচ্ছে না, এরকম হতে পারে ব্যাপারটা। ওকে, সো তাহলে যখন আবার মেয়েদের লেন্সে দেখতে যাওয়া হয় তখন তো মানে একটা কেমন অতি ফেমিনিস্ট একটা আচরণে তখন তো অন্যরকম একটা ব্যাপার উঠে আসে। না, এটাও প্রবলেমেটিক ব্যাপার, বিশেষ করে আমাদের এখানে ফেমিনিজম মানেই মানে একটা মানে আমি পুরুষ মানুষ দেখতে পারি না, মানে আমার জীবনে পুরুষ মানুষের কোনো দরকার নাই, এই টাইপের একটা কথাবার্তা প্রচলিত, বা আচরণও ওরকম মেয়েদের কিছুটা, মানে যাদেরকে সো কল্ড ফেমিনিস্ট হিসাবে মানুষজন দেখে তাদেরকে দেখা যায় যে ম্যাক্সিমাম সময় এরকমই ভাবে যে তারা হয়তো বা মানে ফেমিনিজম এবং পুরুষ বিদ্বেষী দুইটারে ইকুয়াল বানায় ফেলা হয়েছে, বাট এরকম তো না। মানে সোসাইটিতে আসলে মানে আমাদের সবারই তো একটা রোল আছে, এটা ছেলেদের রোল ছেলেদের জায়গায়, মেয়েদের রোল মেয়েদের জায়গায়, তো আমরা একজনকে ডমিনেট করে মানে আরেকজনকে করে তো পারবো না, এটা আমাদের যার যার রোলটা সুন্দর মতন পালন করতে হবে। এবং এটা আসলে আমি মেয়েদেরই বেশি দেখি যারা হচ্ছে মিসোজিনিস্ট, মেয়েরা অনেক বেশি হচ্ছে পুরুষতান্ত্রিক, এরকম মেয়েও আমি দেখছি, যে যা বেশিরভাগ দেখি, মানে এটা হতে পারে যে কন্ডিশন ব্রেনের কারণে ছোটবেলা থেকে দেখে আসছে যে মেয়ে মানুষ এটা করতে হয় না, মেয়ে মানুষ এটা করতে হয় না, এটা ছেলেদের চেয়ে মেয়ে মানুষই মানে বেশি বলতেছে। সো মানে ছেলে হইলেই সে মিসোজিনিস্ট হবে বা ছেলে হইলেই সে হার্মফুল হবে এরকম না ব্যাপারটা আসলে অন্য জায়গায়, যেটা একজন মেয়েও হইতে পারে মিসোজিনিস্ট। ওকে, হ্যাঁ, মানে কাছাকাছি ধরনের একটা ব্যাপার আমি দেখছি, যে দেখা যাচ্ছে যে ছেলেরা পছন্দ করার সময় অনেক দেখা যাচ্ছে অসুন্দর মেয়েও পছন্দ করে, কিন্তু মেয়েরা যদি কাউকে পছন্দ করে সেই ছেলে হয় ব্রিলিয়ান্ট হবে অথবা দেখতে সুদর্শন টল ডার্ক হবে। ছেলে মানে অসুন্দর টাইপ ছেলে পেলে বা গাধা টাইপ ছেলে পেলেদের সাধারণত দেখা যাচ্ছে যে মেয়েরা একটু কম পছন্দ করে। সো এটা কি মানে ওইটার সাথে কোনোভাবে কানেক্টেড নাকি? আমি তো এখানে মানে সুন্দরের দিক থেকে আমি বোধহয় আপনার সাথে এখানে দ্বিমত করব, কারণ আমি দেখছি যে মেয়েরা অসুন্দর ছেলেদের ডেট করতেছে, এরকম আমার চোখে বেশি পড়ছে। হ্যাঁ, কিন্তু সেই ছেলে তার পিছনে কিছু লেগে থাকে, এই ব্যাকগ্রাউন্ডটাও আপনার নিতে হবে। হ্যাঁ, লেগে থাকে, এটা আপনি মেয়েরা অ্যাটেনশন পছন্দ করে, এইখানে কোনো দ্বিমত নাই যে তাকে অ্যাটেনশন দিচ্ছে, কেয়ারিং দিচ্ছে সেই জায়গায়। তবে আমার মনে হয় মেয়েরা হচ্ছে পার্টনারের চুজিংয়ের ক্ষেত্রে মেইনলি আপনি অন্য যেগুলা বললেন, তার বুদ্ধি বা তার ইকোনমিক ব্যাকগ্রাউন্ড বা অন্য দিকগুলা, সে পার্সোনালিটি, এই দিকগুলা সে দেখে, মানে সৌন্দর্যের চেয়ে এগুলা যদি থাকে, এবং ডিসাইসিভ হইতে হবে। মানে এটা ছেলেদের ক্ষেত্রেও আছে যে তারা ফেমিনিস্ট মেয়ে পছন্দ করে, মানে ফেমিনিস্ট গুণগুলা যদি না থাকে, আমি খুব টমবয় টাইপের হই, ওটা ছেলেদের মানে ন্যাচারালি ওদেরকে টার্ন অফ করে। এটা মেয়েদেরও, ছেলে যদি বেশি আমি যা বলতেছি সেটাই শুনে, ইনডিসাইসিভ হয়, কি করবে জানে না, তো তখন দেখা যায় আমি ইনসিকিউর ফিল করব তার সাথে থাকতে, যে এ তো নিজেই জানে না কি করবে, তাহলে আমাকে কিভাবে মানে মেন্টালি সাপোর্ট কিভাবে দিবে বা করবে। তো মেয়েরা হচ্ছে ডিসাইসিভ এবং একটু হচ্ছে এই যে চিন্তা ভাবনা করে এই টাইপের মানুষ, এবং কেয়ারিং জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, যেহেতু আপনি বায়োলজিক্যালি মেয়ে, আপনি তো দেখা যাচ্ছে চাইলেও অনেক রকম এক্সপিরিয়েন্স নিতে পারেন না। যেমন ধরেন রাত 1টার সময়, 2টার সময়, 3টার সময় আপনি গিয়ে মানুষজনের সাথে আড্ডা মারবেন, বা হুট করে অপরিচিত মানুষের বাসায় থাকবেন। আমি যেটা করি, আমি এটা খুবই পেইনফুল, আমি বহু অপরিচিত মানুষের বাসায় গিয়ে রাতে থাকি। সো আপনার কি মনে হয় যে মেয়ে হওয়ার কারণে আপনার মানুষটারই করার ক্ষেত্রে এটা একটা বড় প্রতিবন্ধকতা? মানে অবভিয়াসলি, নো ডাউট। আমি হচ্ছে কুষ্টিয়াতে পড়াশোনা করি, সাভারে থাকি, তো ম্যাক্সিমাম সময় লাস্টের দিকে, প্রথম দিকে আমি ওখানে ছিলাম, লাস্টের দিকে কি হয়, আমি হচ্ছে এখানে থেকে ওখানে পরীক্ষা দিছি, তো কি হয় দেখা যায় যে আমি পরীক্ষার 2-1 দিন আগে গেছি, আমাকে থাকতে হচ্ছে,
ম্যাক্সিমাম সময় আমি আমার বন্ধু বান্ধবী বা জুনিয়র যারা আছে তাদের কাছে মেসে থাকতেছি। তো লাস্টের দিকে এসে দেখা যাচ্ছে জুনিয়র বা বন্ধু বান্ধবীরা অনেকেই চলে গেছে, ঢাকায় তারা শিফট করছে আমার কিছু কারণে, আমার হয়তো বা কোনো কোর্স আছে, তো আবার যাইতে হচ্ছে। তো তখন আমার দেখা যায় থাকা নিয়ে খুব একটা সমস্যা হয়ে যায়। তখন আমার অনেক মনে হয়েছে যে আমি যদি ছেলে হইতাম, এই যে 600-500 টাকার মানে যে হোটেলগুলো, ওইখানেও আমি এক রাত থাকতে পারতাম নির্দ্বিধায়। কিন্তু আমি এখন মেয়ে হয়ে এটা তো পারতেছি না, যে কোনো জায়গায় আমি আমার সেফটি তো ওইভাবে হইতেছে না। তারপর বাইরে যাওয়ার যে বিষয়টা বললেন, এটা অবভিয়াসলি মানে এটা খুবই আনসেফ জায়গা হওয়ার কারণে এটা আমাদের জন্য। তারপর আপনি যেটাই যে করতেছেন বিভিন্ন জায়গায় দেখা, মানে পুরা বাংলাদেশ দেখা, আপনার জন্য এটা মানে কম হচ্ছে, এটা কি বলে, ব্যয়বহুল। আমার জন্য এটা বেশি, হ্যাঁ যেটা। তারপরে এখানে অনেক ধরনের হাইজেনিক ব্যাপারও আছে। আপনার হচ্ছে যে ব্যাপারগুলো, আপনি ওয়াশরুম বা অন্য সাইটগুলো যেভাবে করতে পারবেন, ওটা তো আমার জন্য অতটা ফ্লেক্সিবল না। সো এই দিক দিয়ে আসলে এই ঝামেলা। ওকে, সো আপনার মানে সাথে আলাপ অলমোস্ট প্রায় শেষের দিকে। আমি যেটা জানতে চাবো যে এই যে মানুষ নিয়ে আপনি যে করতেছেন, মানে এখন যদি আপনাকে বলি যে আসলে একটা মানুষ অ্যাট্রাকটিভ বা স্পার্কিং মানুষের বৈশিষ্ট্য কি আসলে? কোন কোন মানুষকে আসলে স্পার্কিং মানুষ বলা যেতে পারে? টক্সিক মানুষ আসলে কারা? আচ্ছা, আমি এটা আমার দিক থেকে অ্যান্সার দিব, মানে আমার কাছে যেটা মনে হয়। আমার কাছে স্পার্কিং মনে হয় যে আমাকে নতুন কিছু চিন্তার রসদ দিতেছে। মানে আমি যেটা ভাবি আমার একটা ধাক্কা দিল যে আচ্ছা এই জিনিসটা আমি এমনি ভাবতেছিলাম, এটা তো এমনিও হতে পারে। মানে নতুন কিছু ইনপুট দিচ্ছে আমাকে গ্রো করতে হেল্প করতেছে চিন্তার দিক দিয়ে। এরকম মানুষ আমার কাছে স্পার্কিং লাগে। আরেকটা কি প্রশ্ন ছিল? টক্সিক। আচ্ছা, টক্সিক মানুষ লাগে আমার ঠিকঠাক কমিউনিকেট, এটাকে টক্সিকও বলা যাবে না, বাট এদের সাথে ডিল করা ডিফিকাল্ট লাগে আমার কাছে, যে ঠিকঠাক কমিউনিকেট করতে পারতেছে না। অধিকাংশ মানুষই তো পারে না, তাহলে তো আপনার পৃথিবীর বিষয় মানুষ তাহলে টক্সিক না। টক্সিক আমি এই জন্যই বলছি যে টক্সিক বোধহয় বলবো না, বাট আমার জন্য এদেরকে ডিল করা ডিফিকাল্ট মনে হয়, যে যারা ঠিকঠাক কমিউনিকেট করতে পারে না। কারণ হচ্ছে আমার খুব অপ্রিয় একটা কথা, কিন্তু সে যদি আমার সাথে ঠিকঠাক কমিউনিকেট করে ঠিকঠাক সরাসরি বলতে পারে স্ট্রেট ফরওয়ার্ড, ওইটারে আমি অ্যাকসেপ্ট করতে পারি। বাট সে কি চাচ্ছে, কি মানে জিনিস, ওইটারে সে আমার সাথে কমিউনিকেট করলো না, কিন্তু এমন একটা সিচুয়েশন অ্যারাইজ করলো যেটা কিন্তু কমিউনিকেট করলে সহজেই সলভ হয়ে যেতে পারতো, কিন্তু না করে সেটা দেখা গেল একটা খুবই ডিফিকাল্ট পর্যায়ে চলে গেল। এই জন্য আমার কাছে মনে হয় যে যারা ঠিকঠাক কমিউনিকেট করতে পারে না, এদের সাথে আসলে যে কোনো ধরনের রিলেশনশিপ অনেক কঠিন। মানে এটা ফ্রেন্ডশিপ হইতে পারে, এটা পার্টনারশিপ হইতে পারে, হাউএভার যে কোনো ধরনের রিলেশনশিপই এদের সাথে খুব কঠিন মনে হয় আমার কাছে। আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে যে মানুষের মতামতকে মানে একেবারে যে করে দেওয়া, মানে ডিমিনিশ করে দেওয়া। আমি একটা কথা বললাম একদম মানে আরে এটা কি বলতেছো, ফালতু কথা। মানে ঠিক আছে সে আমার সাথে দ্বিমত করতে পারে, বাট ওইটা রেসপেক্টফুলি আমাকে তার মানে আমার সামনে তার তুলে ধরতে হবে। আমি তার দ্বিমতের জায়গাটা বোঝার চেষ্টা করতে হবে, আমার ওপিনিয়নটাকে তাকে গুরুত্ব দিতে হবে, যে আমি তার সাথে দ্বিমতের একটা জায়গার কথা বলতেছি, বাট সে আমার ওপিনিয়নটাকে কাউন্ট করতেছে। সে একদম মানে আনকাউন্টেবল একটা জায়গায় যদি আমার ওপিনিয়নটাকে নেয়, যে আরে এই বিষয়ে তুমি কি বলতেছো, তোমার কোনো ধারণাই নেই, এগুলা নিয়ে এইভাবে যদি কেউ হচ্ছে মন্তব্য করে, তখন আমার কাছে তাকে টক্সিক মনে হয়। ওকে, সো আপনি 16-17 বছর বয়সে মানুষ সম্পর্কে আপনার যা ধারণা ছিল, এই এখন 26-27 বয়সে মানুষ সম্পর্কে আপনার ধারণা কি, এবং 36 বা 37-এ গিয়ে কি ধরনের ধারণা হতে পারে বলে আপনি মনে করেন? 16-17 বছর বয়সে আমার মানুষ সম্পর্কে ধারণা ছিল, আমার তাদেরকে অনেক বেশি, আরো বেশি রহস্যময় মনে হতো যে আমি বুঝতেছি না তারা তাদের আচরণ বা কোন সিচুয়েশনে তারা কেমনে রিয়াক্ট করতেছে, ওটা বুঝতেছি না। এখন মনে হয় আমি একটু বেটার বুঝি, এবং আমার কাছে এখন এই জন্য এটাও মনে হয় যে মানুষের থাকে না যে নস্টালজিয়া, যে ছোটবেলা বোধহয় ভালো ছিল। আমার মনে হয় যে না, আমি মনে হয় আমার মানে চারপাশের যে ডিফিকাল্টিস, ওইটাকে এখন অনেক বেশি ডিল করতে পারতেছি। মানে এই যে বোঝার কারণে মানুষের চারপাশের মানুষ বা সিচুয়েশন কেন কিভাবে কাজ করতেছে, এটার জন্য আমি বোধহয় আমার একটু ভালো বেটার ডিল করতে পারতেছি। এবং 36-37 বছর বয়সে আমার মনে হয় যে আমি আমার হচ্ছে এই সব বিষয়ে একাডেমিক্যাল নলেজ আরও বেশি
বৃদ্ধি পাবে এবং আমি বোধহয় যে প্রসেসের কথা বারবার বলছি ওই প্রসেসটাকে আমি বোধহয় ডেভেলপ করে একটা জায়গায় মানে আমার মতন করে ইউনিক কোনো কিছু যদি ডেভেলপ করতে পারি হয়তো বা ওইটাকে একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো যে সিস্টেমেটিক ওয়েতে এটা আমার পদ্ধতি এরকম হইতে পারে, ওইটা হয়তো বা করতে পারি। ওকে, আপনি চা খান, আমি শেষ করি। মানুষ একই সাথে এই যে এত প্রবলেমেটিক এবং পটেনশিয়াল একটা প্রাণী, তো মানুষকে স্টাডি করতে গেলে যেটা হয় যে প্রতিনিয়ত কনফিউশন বাড়ে এবং কন্ট্রাডিকশন তৈরি হয়। সো এই কনফিউশন এবং কন্ট্রাডিকশনের মধ্য দিয়ে আমাদের যে যাপিত জীবন এবং আমাদের যে স্টাডি, এই স্টাডি একটা বিউটিফুল ব্যাপার, কিন্তু যেটা হয় এটার বিপরীতে আমাদের অ্যাচিভমেন্ট কি বা আমাদের আসলে রিটার্ন অন ইনভেস্টমেন্ট কি, এটা একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। এবং এই প্রশ্নের উত্তর আসলে যদি কোনোদিন মানুষ খুঁজে পেয়ে যায় তখন সম্ভবত মানুষের বেঁচে থাকার সমস্ত স্পৃহা এবং আগ্রহ মরে যাবে। তো মানুষ এই যে কনফিউশনের যে জার্নি, কনফিউশনের প্যাকেজ নিয়ে মানুষ বেঁচে থাকুক, এর মধ্যেই আমরা নানা জিনিস স্টাডি করি, কোনো জিনিসটা তর্ক করি, এর মধ্যেই যেভাবে পারি বেঁচে থাকার চেষ্টা করি, ভালো মন্দ যেভাবে পারি। আজকের মতো গল্প এখানেই শেষ। বাবুলের সাথে আবার অন্য কোনো দিন অন্য কোনো টপিকে কথা হবে। সবাই ভালো থাকেন।